পৃথিবী অপার রহস্যময়। বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্যও বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবেই এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়। ডর মানে ভয়। হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডরের ৬৯তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আরজে কিবরিয়া। 11টা বেজে 20 হচ্ছে সময়। 11টা বেজে 20 শীতের রাতে ঢাকা শহরের বাইরে, বিশেষ করে একটু শহরতলি কিংবা গ্রাম অঞ্চলে অনেক রাত। এখন থেকে শুরু করে রাত 2টো অবধি আপনার সঙ্গে থাকার চেষ্টা করব এবং বুঝতেই পারছেন শুরু হয়ে গেছে ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। ডর বাংলাদেশের রেডিওর ইতিহাসে এমন একটি শো যেটি প্রতিটি পর্ব প্রচার করে কোন একটি হন্টেড জায়গাকে ভিত্তি করে। প্রিয় শ্রোতা, আমরা গত সপ্তাহে অর্থাৎ ৬৮তম পর্বের পর পুরো সপ্তাহ জুড়ে যেই জায়গাটিতে থেকে আজকের ডরটি ধারণ করেছি সেটা হচ্ছে হবিগঞ্জের শায়েস্তা খান এলাকার কোন একটি ভৌতিক জায়গায়। সেই জায়গার গল্প কিংবা সেই জায়গায় যাওয়ার সাউন্ড বাইট আমরা প্রথমেই শুনে নেব সুমন ও রেহানের কাছ থেকে, এবং তারপর ধীরে ধীরে যাদের গল্পগুলো এখানে উন্মোচিত হবে, যাদের জীবনের অতি ভৌতিক ঘটনাগুলো আপনারা শুনবেন, তারা হচ্ছে তারা এবং তার ভাই চাঁদ, জামশেদ, তালহা এবং নাসির। আমরা শুরু করছি ডর হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। সঙ্গে আছি আমি আরজে কিবরিয়া, সাউন্ডে আছে লোবান। এই অনুষ্ঠানটি চলাকালীন সময়ে আপনি কানেক্টেড হতে পারেন আমাদের ফেসবুকে। ওখানে ডর সম্পর্কে যাবতীয় আপডেট আপনারা পাবেন এবং চাইলে আমাদের পুরনো অনুষ্ঠানগুলো ডাউনলোডও করতে পারবেন। আমাদের এবিসি রেডিওর ফ্যান পেজে আপনি আসতে পারেন, যেটির ঠিকানা এবিসি রেডিও FM 89.2। এছাড়া চলে আসতে পারেন আমার ফ্যান পেজে www.facebook.com/kibria.rj। স্পেলিংটা হচ্ছে KEBRIA.RJ। আরজে কিবরিয়া নামে পেজটি আছে, অ্যান্ড প্লিজ লাইক ইট। শুরু করছি আমরা ডরের ৬৯তম পর্ব। ডর মানে ভয়। ওকে বন্ধু, তাহলে আবারও যাত্রা শুরু। এবার শীতের যাত্রা, বুঝলি? এবার খুব প্রিপারেশন নিয়ে আমরা শুরু করছি। আমার ওজন মনে হচ্ছে মিনিমাম 10 কেজি বেড়ে গেছে। যা যা পড়ছে আজকে, এটা আমি একটু ভূত হয়ে গেছি। আমরা এই মুহূর্তে হচ্ছে সায়দাবাদে আছি, সেই কোলাহলপূর্ণ এলাকা। কিন্তু কিছুক্ষণের মধ্যেই আমরা রওনা দিচ্ছি এবং আমরা সন্ধ্যার ও বেশ খানিকটা আগেই রওনা দিচ্ছি, কারণ হচ্ছে আমরা যে স্পটে যাব সেখানে পৌঁছাতে অনেকটা রাত হয়ে যাবে। রাইট, অনেকটা টাইম লাগবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে, রাত যতই বাড়বে শীত ততই বাড়বে, এবং ওই যেই দিকে যাচ্ছি ওখানে কিন্তু শীত প্রচুর। একদম শায়েস্তা করে রেখে দেবে দোস্ত, একদম শায়েস্তা করে দেবে। ওকে, যাই হোক, চল আর না ভয় পায় আগে গাড়িতে উঠি। ওকে, লেটস মুভ। ঢাকা থেকে বাসে করে আমরা প্রথমে পৌঁছাই হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে। বুঝছিস, এই হচ্ছে সেই শায়েস্তাগঞ্জ। একদম শায়েস্তা করে দিচ্ছে না? একদম দোস্ত, এক্সট্রিম। আমার কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। আমার আরো 2টা জ্যাকেট আনা উচিত ছিল, তো আমার তো গলা বসে যাবে। তবে হ্যাঁ, একটা জিনিস একটু ভালো, সেটা হচ্ছে এখনো ঢাকা শহরে শীতের তেমন দেখা নেই। সেই দাপটটা নাই, আসলেই তাই। ওই এত বিল্ডিং, এত নয়েজ, এত গাড়ি, এত এসি, এগুলো কি আর থাকে? ঢাকা শহরে শীত অসহায়, আর এখানে হচ্ছে শীতের ঠেলায় মানুষ অসহায়। দোস্ত, তাহলে আমরা এখান থেকে কোন দিকে? দোস্ত, আমরা এখান থেকে আমরা ডিরেক্ট বাসাটার দিকে যাব, যেই বাসাটা এই শায়েস্তাগঞ্জ যে শহরটা আছে এটা থেকে একটু দূরে। আমাদেরকে ওখানে প্রবাবলি হয় রিক্সা যায় কিনা একটু খোঁজ নিতে হবে, তা না হলে আমরা কোনো সিএনজি বা এই ধরনের কোনো একটা যানবাহন নিয়ে চলে যাব। ঠিক আছে? ওকে দেন, তাহলে আর ওয়েট করে লাভ নেই, চল দেখি কি পাওয়া যায়। কিছুক্ষণের মধ্যেই সিএনজি নিয়ে আমরা পৌঁছে যাই সিলেট মহাসড়কের পাশে শায়েস্তাগঞ্জেরই একটি বাড়িতে।
মহাশীতের মধ্যে শেষ পর্যন্ত স্পটে আমরা পৌঁছে গেছি, আর আমাদের ডট টিম উইথ অতিথি তারা তো পৌঁছেই গেছে অলরেডি। এবং Oh, আরেকটা man. বিষয় হচ্ছে এই মুহূর্তে একটু কমেছে, কারণ হচ্ছে বাসার মধ্যে ঢুকেছি তো। আমি বসার পরেই মনে হচ্ছে যেন জাস্ট একটু বেশি জাকায় ধরলো আমারে। ওকে, আই হোপ যে আমাদের সামনে এমন কিছু ঘটনা অপেক্ষা করছে, শীত ভয় আরো বাড়বে, বিকজ ইউ নো উইথ মোর ফিয়ার কামস মোর কোল্ড। কোল্ড, আমি তো ভাবছিলাম হট হয়ে যাবে। যাই হোক, মানুষ ঠান্ডা হয়ে যায় জানিস না। দেখা যাক কি হয়। সো চল আর দেরি না করে আমরা শুরু করি, স্ট্রেট গল্পে ঢুকে যাই। গল্পে ঢুকে যাই। এবং ফার্স্টে আমরা যাকে দিয়ে শুরু করব, দুজন একটা কাপলের কথাই বলতে পারি। হ্যাঁ, এবং এই দুই ভাই আজকে স্টার্ট করবে ডরের। চল তাহলে শুনি। আজকে আমাদের সাথে এখন কি বলবো, কাপল বলবো? কাপল জানি না কাপল অর্থে বলা যায় কিনা, তবে একটা ইন্টারেস্টিং মিল রয়েছে দুইজনের মধ্যে। দুজনই হচ্ছে যমজ ভাই, এবং Exactly. একজন বড় একজন ছোট, কিন্তু সেই বড় ছোটর ব্যবধানটা হচ্ছে মাত্র 5 মিনিট, রাইট? জি জি। ওকে, তাহলে আপনাদের পরিচয়টা একটু আপনাদের কাছ থেকেই ভালোভাবে জেনে নিই। প্রথমে কে বলবে, ছোট ভাই না বড় ভাই? বড় ভাই বলুক আপনার নাম এবং কি করেন, তারপর ছোট ভাইয়ের কাছে শুনি। আমার নাম মোহাম্মদ হাসান চাঁদ, আমার আচ্ছা। পিতার নাম অবসরপ্রাপ্ত মোহাম্মদ আলতাফ হোসেন। আচ্ছা। আর আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে চট্টগ্রাম, ওকে, রাঙ্গুনিয়াতে। কি করেন আপনি? আমি একটা বেসামরিক একটা জব করি। আচ্ছা আচ্ছা। ওকে, আর তারপরে 5 মিনিট পরে যিনি পৃথিবীতে আসেন তার সাথে কথা বলি এবার। আমার নাম মোহাম্মদ হোসেন তারা। আমাদের বাড়ি হচ্ছে চট্টগ্রাম, রাঙ্গুনিয়ায়। আর আপনি কি করছেন? আর আমি বর্তমানে একটি বেসরকারি হসপিটালে চাকরি করছি। আচ্ছা, ওকে। ডট টিমের কাছ থেকে আমরা যা শুনেছি ছোটখাটো ভাবে, তো আপনি যেখানে চাকরিরত আছেন খুব সম্ভবত সেই রিলেটেডই কোনো ঘটনা আছে, যে কারণে হয়তো আপনি এখন ডিরেক্টলি আমাদেরকে হসপিটালের নামটা আর বললেন না, জি। তাই তো? Right, আর আমরা এই ক্ষেত্রে একটু মানে পৃথিবীতে আসতে আপনার 5 মিনিট লেট হয়ে গেল, আপনাকে আমরা একটা ফ্যাসিলিটিস দিচ্ছি। আমরা ডরে আপনাকে আপনার বড় ভাইয়ের আগে আমরা সুযোগ দিচ্ছি, রাইট? Thank you, ঘটনা ভাই। বলার জন্য। এবং ঘটনাতে যাওয়ার আগে একটা কথা আরো একবার বলে নি। রেহান যেটা বলেছে যে কারণে উনি হসপিটালের নামটা বলছে না, এই হসপিটালটা হচ্ছে খুবই পরিচিত একটা হসপিটাল এবং রেস্ট্রিক্টেড একটা হসপিটাল। সবাই হয়তো সেখানের ফ্যাসিলিটিসটা পাবে না। Right. এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সেখানে চিকিৎসা ব্যবস্থাও খুব ভালো। খুব ভালো, এবং বললে এক কথায় আপনারা বুঝে যাবেন। শুধু এতটুকু বলি, এটা ঢাকা মেডিকেল কলেজ না। রাইট। বাকিটা হচ্ছে আপনাদের একটু কষ্ট করে বুঝে নিতে হবে, কারণ যারা বলছে তাদের যেহেতু একটা জবের সিকিউরিটির ব্যাপার আছে, কিছু রেস্ট্রিকশন আছে। সো আমরা সেটার প্রতি শ্রদ্ধা রেখে আমরা আর ওই হসপিটালের নামটা আপনাদের সামনে আনছি না। তবে আমরা চেষ্টা করেছি অল্প কিছু ক্লু দেওয়ার, এটা বাকিটা আপনাদের একটু বুঝে নিতে হবে। সেটাই আসলে মূল ঘটনাটা তো জায়গার অনুপাতে না, মূল ঘটনাটা ঘটেছে কোনো একটা হসপিটালেই ঘটেছে, আর সেটাই আমরা এখন তারা ভাইয়ের কাছ থেকে শুনবো। ওকে, সো তাহলে আমরা ঘটনার দিকে যাই। কি ঘটেছিল? প্রথমেই শুরু থেকেই বলতেছি যে আমি যেখানে জব করি সেখানে সব রকম ডিউটি আমাদের সকলকেই করতে হয়। বহু ওয়ার্ড আছে, বহু ডিপার্টমেন্ট আছে, সব আচ্ছা। জায়গাতেই আমাদের ডিউটি করতে হয়। ইভিনিং, মর্নিং এবং নাইট ডিউটিও আমাদের করতে হয়। আচ্ছা। তো আমি একটা জায়গায় ডিউটি করতে সব সময় আনইজি ফিল করতাম, আমি ডিউটি করতে চাইতাম না সেখানে। সেটা হচ্ছে অপারেশন থিয়েটার। আচ্ছা, আমি সেখানে সবসময় ডিউটি না করার জন্য সবসময় আমি আমার কর্তৃপক্ষকে বলতাম, এবং তারা আমাকে বলতো যে একটা হসপিটাল যেহেতু তোমার ডিউটি করতেই হবে, যদি চাকরি করতে হয় তাহলে তোমার সব জায়গায় ডিউটি করতে হবে। তো একদিন কর্তৃপক্ষ যখন আমাকে কথা বললেন, তখন সাহস নিয়ে আমি অপারেশন থিয়েটারে ডিউটি নিই। তাহলে আপনার কাজটা কি? আমার কাজটা হচ্ছে ভাই, যারা ডাক্তার থাকেন তাদের সাথে সহযোগিতা করা, assist করা। মোটামুটি আপনি একটা মিসেলেনিয়াস ভাবে অনেক কাজই অ্যাসিস্ট জি, করে থাকেন অ্যাসিস্ট্যান্ট আর কি। হিসেবে। আচ্ছা, ভাইয়া, তো একদিন রাত্রে 1:30টার দিকে আমি যেখানে ঘুমাই, তো সেখানে আমি যে কোনো কারণে সেখানে সেদিন খুব তাড়াতাড়ি আমি ঘুমিয়ে গিয়েছিলাম। তো আচ্ছা, আমার আমি একটু ক্লিয়ার করে নিই যাতে আমাদের শ্রোতা বন্ধুদের কাছে ক্লিয়ার হয়। আপনার ডিউটিটা অ্যাকচুয়ালি কয়টা থেকে কয়টা ছিল? আমার ডিউটিটা অ্যাকচুয়ালি 7:30 থেকে সকাল 7:30 পর্যন্ত। আর আপনি এখন যেই এক্সপেরিয়েন্সটা আমাদের সাথে শেয়ার করতে যাচ্ছেন সেটা ঠিক কয়টা সময় ঘটে? সেই জিনিসটা ঠিক রাত্রে 2টা 2:30। ওকে, এটা কবের ঘটনা? এটা অক্টোবরের 22 তারিখ। অক্টোবরের 22 তারিখ এবছরেরই? জি, অলরাইট, সো লেটস বিগিন নাও। তো তারপর ভাইয়া ঠিক 1:30টার সময় আমাকে অপারেশন শেষ করার পর যারা আমার সহকারী যারা ছিলেন, আমাকে সিনিয়র স্টাফরা এসে বলতেছে, তারা তুমি যাও, এখন যে অপারেশন থিয়েটারটা একটু ক্লিয়ার করে, যে জিনিসপত্র যেগুলো আগোছালো সেগুলো গুছিয়ে রুমটা তালাবদ্ধ করে
চলে আসো। তো ভাইয়া তখন হঠাৎ করে আমার মধ্যে একটা ভয় চেপে গেল, এটা আমি কাউকে বলতে পারতেছিলাম না। এমনিতেই তো আপনার আগে থেকে ওটি নিয়ে একটা ভয় আছে। এমনিতেই ওটি নিয়ে আমার আগে থেকে একটা ভয়, এবং সেখানে আরেকটু বলে রাখা ভালো যে সেখানে আমার একটা বন্ধু প্রায় আজ থেকে 2-3 বছর আগে আম গাছ থেকে পড়ে মারা গেছিল। আচ্ছা, এবং সেই যেই ডুমঘরটা, সেই ডুমঘরের পাশে কিন্তু সেই ওটিটা, এবং সেই ওটি আমি যখন ডিউটি করি তখন আমি ভাবি 2-3 বছর আগে যে আমার বন্ধু আম গাছ থেকে পড়ে মারা গেছে, সে তো ওই লাশ ঘরেই তাকে গোসল করানো হয়েছে। তো ওর কথা মনে পড়ে যায়, যেমন মনে হচ্ছে রাত্রে একটু মানে একটু গভীর হইলেই আমি যখন শুই তখন মনে হচ্ছে আমার বন্ধু, সেই নাম হচ্ছে মুন্না, সে মনে হচ্ছে কান্না করতেছে, খুব সজোরে তারা তারা বলে আমাকে ডাকতেছে। আমি সেটা এখনো ফিল করি, এখনো আমার রাত্রে মাঝে মধ্যে এই জিনিসগুলো আমাকে তাড়া করে বেড়ায়, তার এই নামগুলো। মূল কথা হচ্ছে তখন আমি উঠলাম, ওঠার পর একটু সাহস নিলাম, ভাবতেছি যখন চাকরি করতে আসছি আমাকে উপরে যাইতেই হবে। আমি মনের মধ্যে একটা স্পৃহা তৈরি করলাম এবং আমি আমার যন্ত্রপাতি এবং আমার যে কাজের সরঞ্জাম গুলো নিয়ে বের হয়েছি। তো সমস্ত লাইট গুলো নিভানো আছে, শুধু রিসিপশন যেটা, সেখানে একজন কর্মরত ব্যক্তি থাকে না, একটা লাইট জ্বলানো থাকে। এখন ভাইয়া আমি লিফট ব্যবহার করছি না, কারণ লিফটটা মাঝে মধ্যেই সমস্যা দেয়, হ্যাং হয়ে যায়, কখনো কারেন্ট চলে যায়, এই জন্য ভয় লাগে। তো আমি এর পাশে যে সিঁড়িটা আছে, তো এটা হচ্ছে 3 তলায়, তো আমি সিঁড়িটা দিয়ে আস্তে আস্তে উপর দিকে উঠতেছি আর ভাবতেছি যে আমি আজকে একা একা যে যাচ্ছি, এটা মনের মধ্যে ভয় ধরে নিছে আমাকে। তো আমি উঠতেছি আর আমার মনে হচ্ছিল যে আমার পিছন থেকেও হয়তো কেউ মানে হাঁটি হাঁটি পায়ে খুব ধীরে ধীরে একজন আমার পিছে পিছে উঠতেছে, আমার এটা মনে হচ্ছে। তো তারপর আমি নিজেকে এতটা ভীতু না করে আমি আরো সাহস নিয়ে উপর দিকে উঠতেছিলাম। তো যখন 3 তলার সেই দরজাটার মুখের সামনে আমি পৌঁছালাম, তখন মনে হচ্ছিল যে খুব সজোরে আমার পিছন থেকে সে আসতেছে। তো আমি পিছন থেকে ফিরে তাকালাম, ফিরে তাকিয়ে দেখি যে কেউ নেই। তো যখন আমি এরিয়াটার মধ্যে প্রবেশ করলাম, 2 পাশেই ছিল অপারেশন থিয়েটার, ওটির রুম গুলো ভাগ করা, সবগুলো ভাগ করা থাকে। তো সোজা যেই আমি যেটাতে যাবো একটা ওটি, সেটা হচ্ছে লাইট জ্বলানো আছে। তো আমি হাঁটতেছি, এখন পিছন থেকে খুব সজোরে ম্যাও ম্যাও করে একটা বিড়াল খুব ডাকতেছে ওটির ভিতরে। ওটিটা কয় তলায়? 3 তলায়। আচ্ছা, আর বিড়ালটা বলে রাখি একেবারেই কালো, একেবারেই কালো বিড়াল, এবং সে প্রায় সময় আমাকে ভয় দেখায়। একটা সেকেন্ড, আমি আগে একটু ক্লিয়ার করি ব্যাপারটা, যে ওটি হচ্ছে একটা হসপিটালের সবচেয়ে বেশি হাইজেনিক এরিয়া, যেখানে খুব বেশি মেনটেন করা হয় যে একটা ফোঁটা জীবাণু যাতে না থাকে সেখানে। রাইট, এবং সেখানে বিড়াল থাকা, হ্যাঁ, ইটস মানে এটা হন্টেড ব্যাপার ছাড়া আর কিছু হতে পারে না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ও এমন একটা হাসপাতালের কথা বলছে যেখানে নিয়ম কানুন গুলা খুব বেশি স্ট্রিক্টলি ফলো করা হয়। হ্যাঁ ভাইয়া, এখন সমস্যাটা হচ্ছে এই বিড়ালটাকে কখনো দেখা যায় না দিনে। মানে হচ্ছে কি ভাই, আমি যখন ফার্স্ট ওটিতে ডিউটি করি, এই বিড়ালটা খুব সজোরে কান্না করতো, আমার মনে হতো আমি যেখানে ঘুমাইতাম। আচ্ছা, ওর পর থেকে এর প্রতি আমার একটা অন্য মন মানসিকতা তৈরি হয়েছিল। আপনি এটা কাউকে বলেছেন যে এটা আপনি কাউকে শুনতে পান? না, আমি এটা কাউকে আচ্ছা, কখনো বলিনি। আপনি এই বিড়ালটা এই ওটি ছাড়া আর কোথাও গিয়ে দেখতে পেতেন, না। বা দিনের বেলায় বা অন্য কোনো সময়? না, আমি এটাকে রাত্রে ছাড়া আমি আর কখনো এটা রাতে এবং পার্টিকুলার ওই ওটির ওখানেই দেখতে পেতেন। ওকে, তারপর? এখন আমি যখন হাঁটতেছি তখন আমি পিছন দিকে তাকালাম এবং দেখলাম সে আমার দিকে তাকিয়ে খুব সজোরে মেয়াও মেয়াও করে ডাকতেছে। তো আমি তো ওকে বালতি ছিল আমার হাতে, তো আমি বালতিটা দিয়ে এভাবে নাড়াচাড়া দিতেছিলাম যাতে চলে যায়। সে চলে না গিয়ে আরো ফিক্ত হচ্ছে আমার প্রতি। তো আমি তাড়াতাড়ি হেঁটে গিয়ে ওটির ভিতরে ঢুকে গেলাম। আচ্ছা, ওটির ভিতরে ঢোকার পর আমি ঘড়ির দিকে তাকালাম এবং তখন দেখি বরাবর ঠিক 2:30 বাজে। তো আমি খুব তাড়াতাড়ি করে জিনিসপত্রগুলো গোছালাম এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি ওটির রুমটা বন্ধ করে দিলাম। যেই বন্ধ করে দিলাম, সেই দেখতেছি ঠিক পাশে একটা মেয়ে, বয়স হতে পারে প্রায় 18-র কাছাকাছি, একটা যুবতী মেয়ে, খুব চুলগুলো ছাড়া, চোখগুলো খুব সাদা সাদা, মনে হচ্ছে যে তার শরীরটা। এবং আমি আরেকটা জিনিস ভাই লক্ষ্য করেছি, তার মধ্যে যে একটা কর্নারের মধ্যে সে বসেছিল, বসে বসে কান্না করতেছিল। আমি তার দিকে তাকালাম, সে উঠে দাঁড়ালো। আপনি যে ওটিতে ঢুকেছেন ওটাতেই? না, বের হলাম, ওটি থেকে বের হয়েই দেখতেছি কর্নারে সে দাঁড়ানো, বসা ছিল ফার্স্ট। তারপর তাকে আমি যখন জিনিসপত্র নিয়ে বের হলাম, সে আমার সাথে সাথে আমাকে দেখে সে দাঁড়ায় গেল। বিষয়টা এমন, দাঁড়ানোর পর আমি সেখানে বাকরুদ্ধ যেমন হয়ে যায় মানুষ, তেমন হয়ে গেলাম এবং তার দিকে তাকালাম। খুব খেয়ালের সাথে দেখলাম তার বুক থেকে তার পেটের নাভি পর্যন্ত যেমন ফেরে গেছে, মানে কাটা
পুরোটা কাটা এবং মনে হচ্ছে যে রক্ত তার পা এবং চারপাশে মানে গড়ে 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 পড়ে যাচ্ছে রক্ত। তা আমি সেই বিষয়টাকে দেখে আর মানে সহ্য করতে পারিনি। তো আমি আমার হাতে যে যন্ত্রপাতি যে জিনিসগুলো ছিল সেগুলো ওটির দরজার সামনে ফেলে সজোরে দৌড় দিই এবং দৌড় দেওয়ার পরে আমি যে গেটের সামনে যে গেটটা দিয়ে আমি বের হয়ে যাব সেখানে আমি গিয়ে পড়ে যাই এবং পড়ে গিয়ে আমি সেখানে সেন্সলেস হয়ে যাই। আমার 1 থেকে 1.5 ঘন্টা আমি পড়ে সেখানে যাওয়ার পরে আশেপাশে কোনো কলিগ বা কেউ ছিল না। আচ্ছা, কেউ ওখানে ছিল না। কেউ ছিল না, পুরো আমি একাই ছিলাম। ওকে, তারপর আর যারা ছিল তারা সবাই তো নিচেই ছিল, যে যার যার রুমে একা থাকে। তো আমি সেখানে যে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সেন্সলেস হয়ে গেছিলাম। তো আমি আবার উঠলাম, উঠার পর দেখি যে আমার সামনে যে দরজাটা দিয়ে আমি বের হবো ঠিক সামনে ওই বিড়ালটা সেই দরজার মধ্যে মানে হাত পা ছেড়ে দিয়ে বসে আছে। আচ্ছা, আমার দিকে খুব রাগান্বিত অবস্থায় চেয়ে আছে এবং বসে আছে। তো আমি উঠে আরেকটু মানে আতঙ্কিত হলাম। এখন আমি যখন বের হতে যাচ্ছি ঠিক ওই মেয়েটাই যাকে আমি দেখে দৌড় দিচ্ছি, দেখি ওই মেয়েটা পিছন থেকে আমাকে সজোরে ধরার জন্য এগিয়ে আসছে এবং আমাকে কাটা অবস্থায়, তার শরীর তো কাটা। ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। দেখি ওই মেয়েটা পিছন থেকে আমাকে সজোরে ধরার জন্য এগিয়ে আসছে এবং আমাকে কাটা অবস্থায়, তার শরীর তো কাটা, সে আমাকে ধরার জন্য দৌড়ে আসতেছে, মানে এমন ভাবে আসতেছে যে আমাকে ধরে ফেলবে। তো আমি ওই বিড়ালটাকে একটা লাথি দিই, লাথি দেওয়ার সাথে সাথে আমি আর বিড়াল ওইটা উভয় সিঁড়ি থেকে পড়ে যাই। আচ্ছা, সিঁড়ি থেকে পড়ে গিয়ে সেখানে আমি সেন্সলেস হয়ে যাই। আচ্ছা, আচ্ছা, সেখানে সেন্সলেস হয়ে যাওয়ার পর তারপর কি হলো, আমি একটা চিৎকার দিয়েছিলাম, এতটুকু মনে আছে। কিন্তু এরপর দেখি যে আমার কর্তব্যরত যারা আমার স্টাফরা ছিল তাদের 2 জন দৌড়ে আসলো, এসে আমাকে এখান থেকে নিয়ে নিচে গেল। তারপর তারা আমার কাছ থেকে এই ইতিবৃত্তান্ত গুলো শুনে আর এই জিনিসগুলো আমার কাছ থেকে জানে। সেগুলো কি তারা বিশ্বাস করেছে? তারা ওই 2 জনের একজন বলছে যে হতেও পারে, আর এটা তোমার মনের একটা ধারণা। বলছি মনের ধারণা না, আমি সেটা সরাসরি অনুভব করছি এবং তাকে দেখছি। বলছে ঠিক আছে, তাহলে তুমি এরপর থেকে ওটিতে যদি থাকো আসো, তাহলে একটু কেয়ারফুললি হয় একজনকে নিয়ে আসবা, না হয় তুমি একা এসো না। এটা আমরাও একবার ফিল করছিলাম, সেটা বলা যাবে না, এটা হতে পারে। তো ভাইয়া এটাই ছিল আমার একটা মানে প্রথম জীবনে প্রথম একটা মানে ভয়ের। আচ্ছা, ওই যাদেরকে আপনি বলেছিলেন, যারা বলছিলেন যে তারাও একবার ফিল করেছে, তারা তো ওইখানের সিকিউরিটির অংশ। সিকিউরিটির অংশ না, তারাও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, তারাও আচ্ছা, ওটিতে তারাও বড় বড় assistants। ডাক্তারদের সাথে থাকে। ওকে, আচ্ছা, এরপরে কি আপনার আর ওটিতে ডিউটি পড়েছিল? ভাই আমি এখন পর্যন্ত রানিং ডিউটি করতেছি সেখানে। সো ওটিতে আর কোন ধরনের ঘটনার মধ্যে আপনি পড়েছেন? আর কোন ধরনের ঘটনার মধ্যে ভাইয়া এখন পর্যন্ত আমি ওই বিড়ালটাকে এখনো দেখি। আচ্ছা, সে এখন পর্যন্ত আমাকে দেখলে খুব ফিক্ত হয় এবং আমাকে মনে হচ্ছে যে সে কামড়াতে চায়। আমার এটা এখনো মনে হয়, সে আমাকে দেখলে এখন তেড়ে আসে। কিন্তু আর ওই ধরনের ঘটনা আর ঘটেনি? না, ওই ধরনের ঘটনাটা এখন পর্যন্ত আর ঘটে নাই। আচ্ছা, আপনি বাই এনি চান্স সেই মেয়েটার চেহারাটা মনে রেখেছেন? হ্যাঁ, মেয়েটার চেহারাটা ভাই আমার মনে আছে, তবে মেয়েটার চেহারাটার মধ্যেও কিছু কাটাকাটির দাগ আছে। আগে বা পরে কি তাকে কখনো দেখেছেন? আর না, আগে বা কখনো আমি তাকে কখনোই আর দেখিনি। ওই ঘটনার পরেও না, নয়? ওই ঘটনার পরেও আর কখনো দেখিনি। অলরাইট, তো প্রথম একটা এক্সপেরিয়েন্স আজকে আমরা শুনলাম তারা ভাইয়ের কাছ থেকে। এবারে কি আমরা তার বড় ভাইয়ের কাছে চলে যাব? এরপরে তো আমরা যতটুকু ডট টিমের কাছে শুনেছি, আপনাদের মানে কি বলবো, সন্তানের জন্য সবচেয়ে ভরসার যে জায়গা মা, আপনাদের মাকে নিয়েও কিছু ঘটনা আছে যেটা ডট টিমের কাছে আপনারা বলেছেন। সো আমরা সেই এক্সপিরিয়েন্সটা একটু শুনতে চাই। সো প্রথমে কে শুরু করতে পারে? এবার কি আমরা বড় ভাইকে দিয়ে শুরু করতে পারি? আমার মায়ের বিষয়টা আসলে আমার ভাই তো তখন ছিল না, আমি আমার মায়ের কাছে ছিলাম, এই বিষয়গুলোর প্রত্যক্ষদর্শী আমি। ওকে, তো আপনার ভাই আপনার মায়ের কাছে ছিল না বলতে ছোট্ট করে যদি আমরা একটু জেনে নিই, না তো হয়তো শ্রোতারা একটু মিসগাইডেড হয়ে যেতে পারে। হ্যাঁ, ধন্যবাদ। আমি FM 89.2 কে আমি ধন্যবাদ জানাই আমাদেরকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা দুই ভাই যমজ। ছোট থেকে আমি আমার দাদির কাছে বড় হই, আর মায়ের কাছে আমি বেশি আসলে থাকতে পারি নাই। দাদি আমাকে পালছে, কিন্তু কেন অ্যাকচুয়ালি সেটা যদি বলি একটু বেশি হয়ে যায়। তবে আমার এতটুকু বলি যে আমার বাবা চাকরি করতেন, সেনাবাহিনীর মধ্যে তিনি চাকরি করতেন, অবসরপ্রাপ্ত। আমার মার সাথে যে কোনো ফ্যামিলি বিষয়ে ঝগড়ার কারণে বাবার চাকরি চলে যায়। আচ্ছা, এবং
তখন আমরা দুই ভাই, আমরা তখন হই নাই। আচ্ছা। যখন আমরা দুই ভাই হইলাম তখন আমার মা সেন্সলেস ভাবে বাবার এই সমস্যার জন্য তিনি আমরা আবার আসছি এই জন্য মা সেন্সলেস হয়ে পড়ে। সেন্সলেস বলতে আপনি বোঝাচ্ছেন যে একদম কিং কর্তব্য বিমূঢ় হয়ে যায় যে কি জি। করব, দুজনকে কিভাবে মেনটেন করবো। হ্যাঁ, জি জি জি, আপসেট ছিলেন অনেকটা, আপসেট ছিলেন। Okay. দুই ভাই জমজ হয়েছি, দুই ভাইকে কিভাবে দেখাশোনা করা হ্যাঁ, যাবে, তার উপর করা আপনার যাবে বাবার কি- চাকরি নেই। জি, এই জন্য একদিকে বাবার চাকরি হারা, আরেকদিকে আমরা দুই ভাই একসাথে দুনিয়াতে আসছি, সেটার মেনটেন তিনি একা করতে পারছেন না। যার কারণে আমার দাদু এবং আমার দাদি উভয় আমাকে দুই ভাই মধ্যে এক ভাইকে নিয়ে যায়, যেটা আপনাকে নিয়েছে। যেটা আমাকে নিয়ে যায়। তা হুসেন তারা ছিল আমার মায়ের কাছে। বড়দের কাছ থেকে শুনতে পারছিলাম, তোমার আব্বু আমার দাদুরা বলতো যে তোমার মা তোমাকে বেশি একটা দেখতে পারতো না, তোমাকে মেরে ফেলতে চাইতো, কিংবা আপনার মা তোমাকে আপনাকে মেরে ফেলতে চাইতো? মানে সে তো সম্পূর্ণ মানে মানসিক ভাবে উনি খুব বেশি আঘাত পেয়েছিলেন উনি। হ্যাঁ হ্যাঁ, বেশি আঘাত পেয়েছিলেন। আর এমনও হয়েছে ভাইয়া যে আমাকে কখনো কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল, কুয়ার মধ্যে ফেলে দিয়েছে, এবং যদি আমার বাবা না থাকতো হয়তো বা আমি মারাও যেতে পারতাম। এই ঘটনাটা আসলে আমার বাবার থেকে আমরা শুনছি। আমার বাবা আমাকে এটা আসলে বলছে যে তোমার মার এই অবস্থা হয়েছিল। এই ধরনের আচরণটা কি শুধু আপনার প্রতিই হতো? হ্যাঁ, এই ধরনের আচরণটা অ্যাকচুয়ালি আমার প্রতি হতো। আমাকে বেশি একটা আসলে মা কেন দেখতে পারতো না, কেন এমন করছে, এটা আসলে আমি কিছুই বলতে পারবো না, আমি জানিও না। তখন আমার এই ব্রেনটা হয় না। তারপর কি হলো, আপনি যখন বড় হলেন আবার কি মায়ের কাছে থাকার জন্য আসলেন? হ্যাঁ, আমি যখন আবার মোটামুটি 7 বছর বয়সে কি 8 বছরের মধ্যে আমি আবার আমার মায়ের কাছে ফিরে আসি। 8 বছর বয়সে কিন্তু আমার মায়ের কাছে আবার আসা। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো আমরা এখান থেকে একটা সিচুয়েশন জানলাম যে ওনার বাসার কন্ডিশনটা, বাট আপনার মা যে আপনাকে এই ধরনের ভাবে, মানে এটা কি বলবো, আমি এভাবে একটু বলতেই পারি যে একটু কিন্তু ভয়ঙ্কর। তো এই ব্যাপারটা তার মধ্যে কেন, আপনার কোন ভাই এটা এক্সপ্লেইন করতে পারবে? খুব সম্ভবত তারা হয়ে পারবেন, কারণ আপনি আপনার মায়ের সাথে সবচেয়ে বেশি সময় কাটিয়েছেন। তো এই পুরো ব্যাপারটা এমন কেন? পুরো ব্যাপারটা এমন বলতে ভাইয়া, আমি যতটুকু জানতে পারছি, আমার ভাইকে না দেখার কারণ হিসেবে যদি আমি বলি, তো আমরা যমজ হওয়ার পরে আমার বাবা এবং দাদু বলতেন যে তাকে কখনোই দেখতে পারতো না, ওকে কখনো কুয়োর মধ্যে কখনো পুষ্কুনির মধ্যে ফেলে দিত, এবং তাকে দেখলে ফিক্ত হয়ে যেত, আচ্ছা। মেরে ফেলতে চাইতো। তো আমার মায়ের যারা ফুফু ছিল এবং চাচা ছিল, আরো একজন বিশিষ্ট একজন ইসলামিক চিন্তাবিদ, একজন আলেমের কাছে তাকে নিয়ে গিয়েছিল তারা, এবং তিনি বলতে তার কাছে একজন বাজে একটা জিন হয় তাকে আছর করছে। এই জন্য আপনাদের দুই ছেলের একজনকে সে দেখতেই পারে না, আর একজনকে খুব আদর করে এবং তাকে মেরে ফেলতেও চায়। এই বিষয়টা এটা যখন আপনার বড় ভাই বড় হওয়ার পরে আপনাদের এখানে আসলো 7-8 বছর বয়স পরে, তখনও কি সেম? হ্যাঁ, তখনও হ্যাঁ, দেখতে পারতেন? তখনও 2-2.5 বছর এমন করছে, যেমন তাকে কখনো ঘুমের অবস্থায় বালিশ দিয়ে তাকে চেপে ধরতো, কখনো তাকে ঘুমের মধ্যে খুন্তি বা লোহার কোন রড দিয়ে বাড়ি মারতো শরীরের মধ্যে। এখন আমার শরীর স্পট আছে, অনেক আচ্ছা, স্পট। আমি একটা ঘটনা আপনি বলছিলেন যে একটু আগে আপনারা একজনের কাছে নিয়ে গিয়েছিলেন, সেখানে বলা হয়েছে যে ওনাকে কোনো জিন তার আসর উপর করেছে। আসর করেছে। সো যেহেতু জিন আসর করেছে, তার মধ্যে কি আর কোনো ধরনের সিমটম ছিল যেটা দেখে মনে হচ্ছিল যে আসলে অদ্ভুত অস্বাভাবিক কোনো কিছু? তার মধ্যে আর একটা নজির ছিল, তিনি সর্বদাই ওকে নিয়ে গালাগালি করতো, ওর নাম নিয়ে গালাগালি করতো। আচ্ছা, যেমন বলতো হাসান, চাঁদ আমার শত্রু, সবসময় একেই বলতো ও আমার শত্রু, আমার জন্মের আগে থেকে আমার শত্রু, আমি ওকে কখনোই মানে আমার সামনে দেখতে চাই না, আচ্ছা। ওকে আমার আমার একটা সন্দেহ হচ্ছে, বুঝছিস? কিরকম? কেমন যেন মানে মনে হচ্ছে ওভারঅল ব্যাপারটা। উনি একটু আগে বললেন জিনের আসরের কথা, তারপরে বললেন বড় ছেলের প্রতি যে এই তার অনীহার কথা। তো আমার কেন যেন মনে হচ্ছে যে ওনার আইডেন্টিটিটা, অর্থাৎ ওই মায়ের আইডেন্টিটির মধ্যে যখন ওই জিন সত্তাটা ভর করে, সেই জিন সত্তাটা অ্যাকচুয়ালি কোনো এক কারণে ওনাকে দেখতে পারে না। এটাই হবে আর কি, এটা হইতে পারে। সেই কারণে ওনার তার প্রতি একটা ক্ষোভ আছে, কিংবা জিন সত্তাটা হয়তো শুরু থেকেই দুটো সন্তানের মধ্যে একটা তার কাছে চেয়েছে, হ্যাঁ, বা কোনো একটা কিছু ডিমান্ড করেছে যে কিনা সাথে থাকলে ওনারই ক্ষতি হবে, যেই কারণে মা ইচ্ছাকৃতভাবেই নিজের ছেলেকেই নিজের কাছ থেকে দূরে রাখছে। ওকে, আর আরেকটা বিষয় আমি জানতে চাচ্ছি আপনার কাছে পার্টিকুলারলি, সেটা হচ্ছে যেহেতু আপনি বলছেন যে আপনার মাকে জিন আসর করেছে, সো আর কি কি অ্যাবনরমালিটি ওনার মধ্যে লক্ষ্য করতেন? যেমন ভাইয়া লক্ষ্য করতাম, তিনি খুব রাত্রে 12টা-1টা বাজতো, ঘরে রান্না করা খাবার যেগুলো থাকতো সেগুলো নিয়ে আমাদের সেখানে ঠিক ঘরের পিছন সাইড একটা আম গাছ ছিল খুব বড়, সেই আম গাছের গোড়া ওইখানে ওই আম গাছের নিচেই সব তরকারি এবং খাবারগুলো দিয়ে আসতো, আর কার সাথে যেন উঁচু ওই আম গাছের উপর দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলতো, আর বলতো যে তোমার জন্য আমি এগুলো নিয়ে আসছি, এগুলো তুমি খাও, আমাদের ঘরে কেউ খাবে না। ওই আর পার্টিকুলার একটা আম গাছের
মধ্যে দিয়ে আসতো নাকি বিভিন্ন দিন বিভিন্ন জায়গায় নিয়ে? এই একটা আম গাছের গোড়ায়, আচ্ছা শুধু ওই আম গাছটার কাছে গিয়ে সে কথাগুলো বলতো এবং খুব হাসাহাসি করতো। কখনো আম গাছের অর্ধেক পর্যন্ত তিনি উঠেও গিয়েছিল, অর্ধেক পর্যন্ত উঠে গিয়ে মানে হাসাহাসি করতো, চুলগুলো ছেড়ে দিয়ে আমার মা এরকম হাসাহাসি করতো। আপনারা কি কখনো জিজ্ঞেস করতেন না যে মা তুমি কার সাথে কথা বলো বা কিছু? আমি এই বিষয়গুলো জিজ্ঞেস করতে গেলে তিনি একদিন আমার উপর আক্রমণ করে। এটা খুব ক্রিটিক্যাল একটা ব্যাপার। একদিন রাত্রে আমি আমার মাকে এই প্রশ্নটা করছিলাম, তিনি তখনও ভালো ছিল। যখন আমি বলছি আম্মা তুমি মাঝে মধ্যে কেন আমাদেরকে এইভাবে মারো বা হাসান চাঁদকে কেন দেখতে পারো না, কি কারণে, তিনি হাসতে হাসতে বললেন বাবা তুমি সেটা বুঝবা না, তোমার বোঝার বয়স হয়নি, আচ্ছা আর এই সম্বন্ধে আমাকে তুমি কোনো প্রশ্ন করবা না, তুমি ঘুমাও। তো ভাইয়া ঠিক রাত যখন 3টা বাজলো, দেখতেছি আমার মায়ের চুলগুলো ছেড়ে দিয়ে ঠিক আমার বুকের উপর তিনি বসে আছেন, আমার মা। একদম সত্যি এই ঘটনাটা যখন আমি দেখলাম, আমি ব্যথা পাচ্ছিলাম, এই ব্যথার চাপে আমার ঘুম ভেঙে গেছে। তো আমি চোখটা যখন খুললাম দেখি যে আমার মা আমার চোখ বরাবর তার চোখটাকে খুলে রাখছে খুব বড় করে এবং বলছে আজকে তোকে খেয়ে ফেলবো। তিনি আমার এক হাতকে তিনি তার 2 হাত দিয়ে চেপে ধরে তার মুখের মধ্যে আমার হাতের অংশ ঢুকিয়ে দেয়। তার মুখের মধ্যে আমার হাতের অংশটা রিয়েলি এটা আমার সাথে হয়েছে। এই জিনিসটা হয়েছে যখন তিনি মুখের মধ্যে হাত ঢুকিয়ে দিছে, তো আমি চিৎকার দিতে গেলে আমার মা আমার মুখে চেপে ধরে খুব সজোরে একটা কামড় দেয় আমার হাতে। তারপর বলছি যদি আর একটু শব্দ পাই তাহলে তোকেও মেরে ফেলবো, তোর বাবার কথা আর ওই হাসান চাঁদের কথা আমাকে কোনোদিনও বলবি না, তারা আমার চিরশত্রু। এই বিষয়গুলা আমার মার মধ্যে খুব খুব বেশি পরিমাণে দেখা যেত। আচ্ছা এইভাবে যে ওনার যে কথা বলার সময় কি ওনার কণ্ঠে বা চেহারায় কোনো রকমের কোনো অদল বদল হতো? তার চেহারার মধ্যে এবং তার কণ্ঠের মধ্যে অদল বদল একটা জিনিস দেখা যেত ভাই। কিরকম? কণ্ঠের মধ্যে অদল বদল বলতে কি তার কণ্ঠটা ঠিক খুব মোটা হয়ে যেত এবং তার চুলগুলোকে তিনি মুহূর্তের মধ্যে ছেড়ে দিত। আচ্ছা। ছেড়ে দিয়ে মুখটাকে খুব কালো করে মানে এমন ভাবে কথা বলতো যে নিশ্চিত সে যার সাথে কথা বলে সে তার সামনেই আছে এবং তার মুখের আকৃতিটা অন্যরকম হয়ে কিন্তু যাচ্ছে। আপনারা কাউকে দেখতে পাবেন? আমরা কাউকে দেখতাম না। এবং আমি আচ্ছা আরেকদিন হয়েছে ভাই, আমার মা এভাবে করতেছিল ওই আম গাছের বরাবর উপর দিকে হাত দিয়ে সে এভাবে কথা বলতেছিল ঠিক রাত্র 12টা। তখন আমি আবার ঘুমাইতে পারিনি, মা না থাকলে তো ঘুম হয় না সন্তানের। তো আমি আমার মায়ের পিছনে ছিলাম, তখন তিনি হাতটাকে উপর দিকে দিয়ে খুব জোরে হাসতেছে এবং মানে তার মুখের আকৃতিটা চুল ছেড়ে দিয়ে এবং খুব অট্টা হাসিতে মেতে উঠলো। সে বলছে আমি ওই শত্রুদেরকে আমার এখানে কোনোদিন আশ্রয় দিব না এবং ওর এদের প্রশংসায় যে আমার কাছে আসবে আমি এদেরকেও ছাড়বো না। আমি আর তোমাকে একটু বলছি, আমি আপনাদের উদ্দেশ্য করে বলছি ভাই, সবচাইতে আরেকটা দুঃখের বিষয় হচ্ছে এটা যদি আসলে জিনের আচর হয়ে থাকে কিংবা এটা যদি মানে সাইকিয়াট্রি কোনো প্রবলেম হয়ে থাকে, এটা আসলে আমার বলা ঠিক না। তারপর আমি আমাদের শুধু মায়ের এই সমস্যাটার জন্য এমন হয়েছে আমার মায়ের চাকরিটা পর্যন্ত আসলে চলে গেছে, যার কারণে আমাদের আসলে আরেকটু প্রবলেম এই বয়সে আপনাদেরকে জব করতে হচ্ছে এই কারণে। এখনো পর্যন্ত সেই প্রবলেমটা আসলে এখনো যায় না, মাঝে মধ্যে এটা এখনো দেখা দিচ্ছে, আমাদের প্রতি এই প্রভাবটা এখনো পর্যন্ত আসলে ফেলতেছে। আমার মায়ের সবচেয়ে ভয়ানক মায়ের সামনে এবং আমার সামনে যে বিষয়টাকে সরাসরি দেখা, এটা আমি বলতে চাচ্ছি এখন আপনাদের কাছে ভাইয়া। এটা হচ্ছে যে একদিন রাত্রে তখন 2:30 বরাবর। এটা কোথায়? সেই চট্টগ্রামে? না, এটা চট্টগ্রামে ঢাকায় যেখানে আমরা ছিলাম থাকেন। হ্যাঁ, সেই ঘরের মধ্যে তখন বাবা ছিল না, আমার 2 ভাই এবং বাবা তারা বাড়িতে থাকতো। আমি আমার মায়ে শুধু সেখানে থাকতাম। ঢাকায়? হ্যাঁ ঢাকায়। তো একদিন রাত্রে ভাইয়া আমার মা আর আমি ঘুমাইতেছিলাম, ঠিক 3টার কিছুক্ষণ আগে মানে 2:45 এরকম টাইমে দেখতেছি আমাদের যে জানলাটা আছে ভাইয়া, সেই জানলাটা মাত্র লাগানো হয়েছে, গাছগুলোতে রং করা হয়নি, বাহিরের সাইডে সবকিছুই দেখা যায়, পরিষ্কার গ্লাস। তো সারা শরীরে পশম আকৃতি, পুরো শরীরেই পশম এবং তার চোখ দুটো খুব বড় বড়, লাল রঞ্জিত, মনে হচ্ছে রক্তের মতো লাল। এবং তিনি জানলার পাশে আসলেন এবং জানলার যে নিচের যে পার্টিশন 2টা আছে সেই 2টার মধ্যে হাত দিয়ে সজোরে টান দিয়ে জানলার 2টা হুক সহকারে ভেঙে জানলা খুলে ফেলছে। তখন এই শব্দে আমার এবং আমার মায়ের ঘুম ভেঙে যায়। তখন আমি তাকে দেখে আমার মাকে সজোরে জড়িয়ে ধরি, আমার মাকে জড়িয়ে ধরে আমি দেখতে পাই যে জানালার সামনে খুব লোম জাতীয় একজন ব্যক্তি, সে ব্যক্তি কি না আল্লাহ ভালো জানে সে কি, তবে এটা মানুষ নয়, মানুষ হতেই পারে না, তার সারা শরীরে পশম এবং চোখ দুটো খুব বড় বড় চোখ। এবং সে আমাদের জানলার ভিতর দিয়ে হাত ঢুকিয়ে দিচ্ছে, হাত ঢুকিয়ে বলতেছে জানালাটা খোলো, আমি ভিতরে ঢুকবো।
সে হাত দুইটা এমন ভাবে ভিতরে ঢুকাচ্ছিল মনে হচ্ছে যে আরেকটু ঢুকাইলে আমাদেরকে ধরে ফেলবে। তো আমার মা বলতেছে তুই কে, তুই কেন আসছিস, তুই চলে যা, আমি তো তোকে আসতে বলিনি, তুই কেন আসছিস। সে বলতেছে জানালা খোল, আমি তোদের কাছে যাব, তোদের কিছু করব না। ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। সে বলতেছে জানালা খোল, আমি তোদের কাছে যাব, তোদের কিছু করব না। তা আমার মা যখন ঘুমাইতেন, কিন্তু তার একটা স্বভাব ছিল যে লোহা জাতীয় কিছু জিনিস তার কাছে থাকতো। সেদিন রাখছিল বটি, তিনি এই বটিটা দিয়ে সজোরে জানালার মধ্যে মারে। জানালার মধ্যে ছুঁড়ে মারলে সে আরো ক্ষিপ্ত হয়ে যায়। এখন জানালাটা ধরে যেমন তিনি হেসকাচ্ছেন, মানে খুব জোরে জোরে ঝাঁকতেছেন, কেন এটা করলি, কেন খুলবি না। তো সেখানে আমার মাকে ধরে আমার মা আর আমি সেখানে তার সাথে প্রায় ফজরের আজানের আগ পর্যন্ত বাক্য বিতণ্ডা চলে। এবং আমি আমার মায়ের কোলে যেভাবে বসেছিলাম, আমি আমার মায়ের কোল ছাড়িনি, কিন্তু আমার মা তার সাথে হাসতেছে আর কথা বলতেছে, কিন্তু দরজা জানালাটা যে খুলতে বলতেছে আমার মা সেটা খুলতে চায় না। আর জানালাটা না খোলার কারণে আর যে বটিটা ছিল সেটা ছুঁড়ে মারার কারণে খুব ক্ষিপ্ত ছিল যে তুমি কেন সেটা আমাকে মারলা, তুমি কেন জানালা খুলবা না, সেটা তোমার খুলতেই হবে। আমার মা বললে তুই বললেই তো আমি খুলবো না, আমি ওদেরকে যাদেরকে শত্রু মনে করতাম ওরা শত্রুর জায়গায় আছে, কিন্তু তুমি আমার কাছে কেন আসছো, তুমি চলে যাও। তো এক পর্যায়ে মানে আমার মা দাঁড়ানো থেকে আমি মায়ের কোলে ছিলাম, তিনি আমাকে নিয়ে সেখানে সেন্সলেস হয়ে পড়েন ঘরের মধ্যেই। তারপর যে কি হইলো, সকাল হয়ে গেছে, তারপর আমার মা আর আমি দুর্বলতা নিয়ে উঠছি ঘুম থেকে। তখন আমার মায়ের মধ্যে সেই অশুভ যে বিষয়গুলা ফুটে ওঠে সেগুলো আর ছিল না। এবং আমার মা আর আমি দেখলাম যে আমরা খুব অগোছালো, মানে খুব আওলানো ঝাওলানো একটা রুমের মানে মধ্যে শুয়ে আছি। যেমন আলনার কাপড় একদিকে সরে গেছে, খাটের চাদর আরেক দিকে সরে গেছে, জানলার মধ্যে বটি দিয়ে আঘাত করা, গ্লাস ভেঙে যাওয়া, এগুলো সবগুলো তখনও আছে। ঘরের মধ্যে এই পরিস্থিতিগুলোর সৃষ্টি হয়েছে, যেগুলো আপনার বড় ভাইয়ের কাছে আসি যে এখন কি অবস্থা আপনার মায়ের? অ্যাকচুয়ালি এখনো পর্যন্ত ওই অবস্থাগুলা এখনো কাটে নাই। আগে যেরকম ছিল এখনো পর্যন্ত সে আচরণগুলি আম্মুর মাঝে মধ্যে দেখতে পারি আমরা, বা এখনো দেখি। এখনো কি উনি মানে কারোর সাথে কথা বলতে দেখেন? হ্যাঁ, এখনো তিনি একা একা কথা বলে, একা একা মানে কোথাও গিয়ে কথা বলে, যেটা বলছিলেন মাঝে যে গাছের নিচে চলে যেত, খাবার দিয়ে দিত। সো এই ঘটনাগুলো কি এখনো ঘটে? হ্যাঁ, এই ঘটনাগুলো এখনো পর্যন্ত আসলে আগে একটু বেশি করতো, যদিও এখন একটু তার চেয়ে একটু কম করে, কিন্তু এখনো করে। এটা কি পার্টিকুলার কোথায় ঘটে? এটা কি আপনাদের গ্রামের বাড়িতে চট্টগ্রামেই ঘটে নাকি ঢাকাতেও? হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা সব জায়গাতেই, এটা ঢাকাতেও করে, আম্মু আমাদের দেশের বাড়ি চট্টগ্রামেও করে, সব জায়গায় যেখানে যায় সেখানেই দেখা যায় যে কারোর সাথে কথা বলছে, কেউ একজন আছে তার সাথে, এরকম সব জায়গাতে দেখা। আসলে টোটাল ঘটনা যেটা শুনলাম, এটা হয়তো অনেকে সাইকোলজিক্যাল পার্সপেক্টিভ থেকে ধরতে পারে, অনেকে মানে হরর পার্সপেক্টিভ থেকেও ধরতে পারে, অনেকে হয়তো সাইকোলজিক্যালি অনেক ডেফিনেশনও দিতে পারবে যে না এটা আসলে এই জন্য এটা হতে পারে, ওই জন্য ওটা হতে পারে। বাট দ্য থিং ইজ, অনেক সময় এটা ডিফারেন্সিয়েট করাটা আসলেই কষ্ট। এবং যেটা হচ্ছে যে তার ছোট ভাই অর্থাৎ তারা যেটা দেখছিল যে সে নিজের চোখে দেখেছে রাতের বেলা জানালা দিয়ে কিছু একটা অবয়ব তার মার সাথে কথা বলছে, বাক বিতনটা চলছে, যেটা সে নিজের চোখে দেখেছে। এবং আরো এমন অনেক ঘটনা যেটা তারা প্রত্যক্ষদর্শী এবং এখনো প্রতিদিন দেখেই যাচ্ছে, এবং যেটার জন্য তার মা চাকরিও হারিয়েছেন। রাইট। সো কি বলবো, আসলে ওই যে যেখানে সন্তানের কাছে মা হচ্ছে সবচেয়ে ভরসার, সেফেস্ট প্লেস ইন দ্য ওয়ার্ল্ড, তো সেটাই যখন মানে এরকম নড়বড়ে হয়ে যায়, আসলে এটা দুঃখজনক সেই সন্তানদের জন্য। সো আমরা এতটুকু বলতে পারি যে দোয়া করতে পারি আপনাদের মা সুস্থ হয়ে উঠুক দ্রুত, as quick as possible. যাই হোক, থ্যাংক ইউ আপনাদের দুজনকেই আমাদের সাথে এসে আপনাদের ঘটনাগুলো শেয়ার করার জন্য। ভাই, আপনাদেরকেও ধন্যবাদ। আমাদের মনের মধ্যে একটা ইচ্ছা ছিল যে আমরা কোনো একদিন হয়তো এই ঘটনাটা আপনাদের কাছে এসে বলতে পারবো, এবং এই বিষয়টা বলতে পেরে আমরা খুবই আনন্দিত। এবং আমরাও আনন্দিত হব যদি আমরা আপনাদের কাছে কোনো এক সময় খবর পাই যে আপনার মা পুরোপুরি সুস্থ হয়ে গেছে। দোয়া করবেন ভাইয়া। এবং আমরা সেই সাথে একটু ডর টিমে আমরা যেটা বলে থাকি ডর থেকে, যে প্রতিনিয়ত এই বিষয়গুলো সবসময় ভৌতিক প্যারানর্মাল জিনিসগুলোর সাথে না গুলিয়ে একটু যেন আপনারা বেশি বেশি চেষ্টা করেন ডাক্তারের সাথে যোগাযোগ রেখে কোনো কিছু একটা ইমপ্রুভমেন্ট ঘটানো যায় কিনা। আপনারা যদি সুপার ন্যাচারাল পয়েন্ট অফ ভিউ থেকেও ধরেন, প্যারানর্মাল পয়েন্ট অফ ভিউ থেকেও ধরেন, তাহলে এটা বলবো যে সবসময় চেষ্টা করবেন আপনার মাকে যতটুকু সম্ভব মেন্টাল প্রেশার থেকে দূরে রাখতে। কারণ একটা মানুষ মানসিকভাবে যত বেশি প্রেশারে থাকে ততই দুর্বল থাকে, এবং এই ঘটনাগুলো দুর্বল মনের মানুষের সাথেই সবচেয়ে বেশি ঘটে। কিন্তু হ্যাঁ, ডাক্তারের কাছে নেওয়ার পরে
আমি তাকে কিন্তু অনেকবার নেওয়া হয়েছে ডাক্তারের কাছে। ডাক্তার একটা কথাই বলে, তার মধ্যে তো আমরা তেমন কোনো সমস্যা দেখি না, সাইকোলজিক্যাল কোনো কোনো ডিসঅর্ডার সমস্যাই তার মধ্যে পাওয়া যায় না, কিন্তু তিনি এই আচরণগুলো কেন করে আমি তো সেটাই বুঝি ইট হ্যাপেন্স, এটাই হয়। ইভেন এমনও রোগী আছে পৃথিবীতেই যাদেরকে একসাথে 73 জন ডাক্তার মিলে 1.5 মাস ধরে রিসার্চ করে বের করতে পারেনি যে তাদের অ্যাক্টিভিটি গুলো আসলে কেন হয়। রাইট। সো এই বিষয়গুলোতে একটু সাবধান হওয়া। আমরা বারবার একটা জিনিস বলি এবং আজকে আবারও বলছি, প্লিজ সবকিছুকেই ভৌতিক বিষয়ের সাথে জড়িয়ে কবিরাজি এইগুলো করে মানে নিজের বিপদটা নিজে ডেকে আনবেন না। আপনি আপনার আশেপাশে যদি একটু খোঁজ নিয়ে দেখেন, হাজার হাজার উদাহরণ পাবেন যে এই ধরনের ঘটনা ঘটাতে গিয়ে উল্টোটাই হয়েছে। Exactly. আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই। এটা খুব মানে আমার এক রিলেটিভের সাথে একটা ঘটনা, যে তার ছোট একটা মেয়ে আছে, 7-8 পড়ে। আচ্ছা সো সে হচ্ছিল কি কিছুদিন যাবৎ হঠাৎ করে জ্ঞান হারিয়ে ফেলতো। আচ্ছা তো প্রথমে ডাক্তার দেখিয়েছে, নিউরোলজির ডাক্তার দেখিয়েছে, এবং ডাক্তার খুব তেমন কিছু একটা বলতে পারেনি যে আসলে কেন হচ্ছে। ডাক্তার সেম কথা বলছে যে আমরা MRI করেছে, সিটি স্ক্যান করেছে, সবই ঠিক আছে নরমাল, তারপরও কেন হচ্ছে। তারপরে দেখা গেছে কিছুদিন ভালো থাকছে, আবার হচ্ছে। তো এক পর্যায়ে উনি করলো কি মেয়েকে একটা কবিরাজ দেখালো। সো কবিরাজ দেখানোর পর যেটা হলো যে প্রায় 1 মাস যাবত খুব ভালো আমার সাথে কথা হয়েছিল। সো বললো তো ভালো আছে। তা আমি তারপরেও বলেছি যে কবিরাজের উপর ডিপেন্ড না করাই বেটার। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে কি 1 সপ্তাহ আগে এই ঘটনাটা আবার রিপিট ঘটেছে। সো আপনি কিভাবে বলবেন যে কবিরাজ দিয়ে সবকিছু হয়ে গেছে? সো প্লিজ মানে বিষয়গুলোকে সবসময় এইসব বিষয়ের সাথে গুলিয়ে ফেলাটা ফেলবেন না। বুদ্ধিমানের কাজ হবে। জাস্ট আপনাদেরকে জাস্ট অ্যাজ দ্য কনক্লুশন অফ দিস স্টোরিজ, এই দুই ভাই মিলে যা বললো তার একটা কনক্লুশন যদি আমরা এভাবে টানি তাহলে এভাবেই বলবো যে তারা ভাই রাতের বেলা নিজে ঘুম ভেঙে যে সিনটা দেখেছে, যে অস্তিত্বটাকে দেখেছে, সেই অস্তিত্বটাকে যদি না দেখতো তাহলে হয়তো এই পুরো স্টোরিটাই আমরা ডট থেকে অমিট করে দিতাম। রাইট, সেটাই। সো এই জন্যই আমরা এটা আপনাদের সামনে তুলে এনেছি। আমাদের মনে হয়েছে যে এটার মধ্যে কোনো কিছু বিষয় আছে যেটা আমরা সাইকোলজি প্যারানর্মাল অ্যাক্টিভিটিস এর সাথে আমরা ধরতে পারি। রাইট, দ্যাটস ওয়াই আমরা এটা তুলে ধরেছি। যাই হোক, আমরা একবার দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের জার্নিতে জয়েন করার জন্য। আপনাদেরকে ধন্যবাদ। অলরাইট ফ্রেন্ডস, সো ডর চলছে আর চলছে একের পর এক অভিজ্ঞতার ঘটনা। এবং সেই আগের মতো রেহান আর সুমন আছে সবার সাথে। আর এই মুহূর্তে যে আছে তাকে আগে থেকেই আপনারা চেনেন, কারণ হচ্ছে দ্বিতীয়বারের মতো সে আমাদের জার্নিতে জয়েন করেছে। নাম হচ্ছে জামশেদ। এবং সবচেয়ে আশ্চর্যের এবং আমাদের জন্য একটু অন্যরকম বিষয়টা, কিরকম? জামশেদ কিন্তু অসুস্থ। রাইট, কিছুদিন পর তার একটা বড় ধরনের অপারেশন হতে যাচ্ছে। তো তারপরেও সে ডরের এই জার্নিতে যোগ দিয়েছে। দ্যাট ইজ সো নাইস অফ হিম। অ্যান্ড লিসনার্স, আপনারা তো বুঝতেই পারছেন যে ডরের টিমে যারা একবার ইনভলভড হয়ে যায় তারা ডরকে কতটা বেশি ভালোবাসে। যেই ভালোবাসার কারণেই জামশেদ ভাই এই অসুস্থ শরীর নিয়েও আমাদের সাথে যাত্রায় যোগ দিয়েছেন। অনেক ধন্যবাদ জামশেদ ভাই, যে দ্বিতীয়বারের মতো এবং বিশেষ করে এই অবস্থায় আপনি আমাদের সাথে জয়েন করার জন্য। জি ওয়েলকাম। তো জামশেদ ভাই, আপনি প্রথমবার এসে যেই ঘটনা শুনিয়েছিলেন, আই থিঙ্ক অনেকেরই মনে থাকার কথা। ফরিদপুরের একটা ঘটনা ছিল, আমার এখনো মনে আছে, জি। এবং খুব ফ্যান্টাস্টিক একটা ঘটনা ছিল। আশা করি এবারও তেমন কিছুই হয়তো আপনার কাছ থেকে পাবো। সো আমরা শুরু করে দিই। আমার মনে হয় তাই আমরা শুরু করে দিই। সুমন, তো জামশেদ ভাই, আমরা এখন যে ঘটনাটা শুনবো সেই ঘটনাটা কবের? জি, এটা হচ্ছে আপনার 1998-99 দিকে। আচ্ছা, তো আমরা ধরে নিতে পারি 80s 90s এর ঘটনা। জি, তো শুরু করি আমরা তাহলে। কোথায়, কিভাবে, কখন, কার সাথে? ঘটনাটি ঘটেছে নোয়াখালী জেলার কুতুবপুর নামক গ্রামে। আচ্ছা, তো ঘটনাটি ঘটেছে আমার ফুফাতো ভাবির মেয়ের সাথে। তো আমি তো ঢাকায় থাকি, প্রত্যেক 2 ঈদে 2বার বাড়িতে ঈদ করি। তো ঈদে যখন আমি আমার ফুফাতো ফুবির বাড়িতে যাই, তো আমার ফুফাতো ভাবি এবং ফুফাতো ভাই আমার সাথে এই ঘটনাটি শেয়ার করে। আচ্ছা, তো ঘটনাটি শুরু হয় এভাবে যে সন্ধ্যা হলে তো গ্রামের মেয়ে ছেলেরা পুকুরে হাত মুখ ধুতে যায়, এটা প্রত্যেক দিনেরই একটা নিয়ম থাকে। আর গ্রামের যে মহিলা এরা গৃহস্থী কাজে ব্যস্ত থাকে, হাঁস মুরগি ধরার কাজে ব্যস্ত থাকে। হাঁস মুরগি ধরার পর এরা নামাজ পড়ে, এরপর হয়তো এসে বাড়িতে যে নিজেদের ছেলে মেয়ে থাকে এদেরকে পড়াইতে বসে বা নিজেদের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে। তো প্রত্যেক দিনের মতো ওই মেয়েটা মানে পুকুরে হাত মুখ ধুতে যায় এবং ধুয়ে এসে ঘরে এসে পড়তে বসে। তো হঠাৎ একদিন সে বাড়িতে ফিরে নাই।
তো ওর মা কাজে ব্যস্ত ছিল, হাঁস মুরগি ধরার কাজে ব্যস্ত ছিল। হাঁস মুরগি ধরে উনি নামাজ পড়ছে, নামাজ পড়ে এসে উনি যখন রুমে এসে পড়ার টেবিলে ওকে এবার দেখতে পায় না। ওর নাম ছিল শারমিন, মেয়েটার নাম। আচ্ছা তো যখন দেখতে পায় না তখন সে ঘরের অন্য রুম গুলাতে খোঁজে যে অন্য কোনো রুমে শুয়ে আছে কিনা। তো ঘরে যখন পায় না তখন বাড়ির ভিতরে যে ঘরগুলি আছে আশপাশের ঘর, প্রত্যেকটি ঘর খোঁজাখুঁজি করে এবং না পেয়ে পাশের যে বাড়িগুলি ছিল প্রত্যেকটা বাড়িতে খোঁজ নেয় এবং মানে পাড়া জি, প্রতিবেশীদের কাছ থেকে খোঁজ হ্যাঁ, নেওয়া হয় হ্যাঁ। যে সে গেছে কিনা কোথাও। জি পরে না পেয়ে বলতেছে ও তো আসলে পুকুরে হাত মুখ ধুতে গিয়ে তো আর ফিরে আসেনি, তো দেখি পুকুরে পড়ে গেছে কিনা। আর ওদের আসলে বাড়িতে আগে খুঁজতো না কেন, উনি জানে যে ওনার মেয়ে সাঁতার জানে, আচ্ছা তো এই জন্য আগে বাড়িতে খুঁজছে। তো যখন না পায় তখন উনি পুকুরে বাড়ির লোকজন নিয়ে মানে খোঁজাখুঁজি করতে থাকে। তখন খুঁজতে খুঁজতে তখন 8টা বাজে, তখন এক পর্যায়ে পুকুরে পায় না। আচ্ছা তো তখন ছিল বর্ষাকাল, আকাশটা ছিল মেঘলা এবং গুড়ি গুড়ি বৃষ্টি ছিল। তো বাড়ির ভিতরে ওনার এক চাচা উনি বাজার থেকে বাজার করে ফিরতেছে। আচ্ছা তো ওনার পায়ে কাদা ছিল, তো উনি হাতে যে লাইটটা ছিল টর্চ লাইট, অন্ধকার রাত, তো উনি টর্চ লাইটটা পুকুরের দিকে তাক করে জ্বালিয়ে উনি হাত মুখ ধুচ্ছিল। তো টর্চ লাইটের আলোতে উনি দেখতে পায় যে কিছু একটা পুকুরের ভিতর ভাসতেছে। তো উনি উঠে মানে টর্চ লাইট দিয়ে দেখে যে একটি লাশ মানুষ যে ভাসমান অবস্থায় মানে পুকুরের ভিতর। তো উনি বাড়িতে গিয়ে সবাইকে ডাক দেয় এবং সবাই আসে। এক পর্যায়ে সবাই পুকুরে নামে এবং 7টি মেয়েটাকে তুলে আনে। আচ্ছা তো আসলে আমি এখানে বলতে চাই যে গ্রামের পুকুর তো এখানে থাকে মিঠা পানি, এখানে তো স্বাদু পানির মাছ চাষ করে, রুই কাতল মিকেল। এখানে তো মানে এমন কোন মানে মাছ নেই মাংসাশী যে মাছ নেই। মেয়েটার চোখ ছিল না, মানে মেয়েটার দুটোই চোখ ছিল না, মানে চোখ থেকে মানে তাজা রক্ত পড়তেছে, মনে হয় যে মানে মানে কেউ সদ্য চোখ তুলে নেওয়া জি, হয়েছে হ্যাঁ, এরকম। মনে হয় যে কেউ তুলে নিয়ে গেছে মেয়েটার চোখগুলি। আচ্ছা এবং মেয়েটির কলিজার পাশ দিয়ে ছেঁড়া ছিল, যে নাড়ি বুড়িগুলি বের হয়ে আছে। আচ্ছা এই মেয়েটার কথা তো আপনি শুরুতেই বলেছিলেন যে মেয়েটার মা জানতো যে মেয়েটি অনেক ভালো সাঁতার জানে, জি। যেই কারণে মেয়েটির মা প্রথমে পুকুরে খুঁজতে যায়নি, তাই জি, না? জি। সেখান থেকে কিন্তু সুমন আমরা একটা জিনিস বুঝতে পারি যে মৃত্যুটা স্বাভাবিক নয়। স্বাভাবিক নয়, রাইট। জি। তো সবাই দেখে যে মেয়েটির রক্তে মানে চোখ থেকে রক্ত পড়তেছে, মনে হয় যে মানে অল্প কিছুক্ষণের মধ্যে নিয়ে গেছে চোখগুলো, এরকম মনে হচ্ছিল। আর মেয়েটির সম্পূর্ণ শরীর কালো হয়ে গেছে। আর মেয়েটিকে যখন তুলে আনে তখন মেয়েটির 2টা বড় ভাই আছে, ওরা থাকে চট্টগ্রামে। মেয়েটিকে রাত্রে আর ওকে গোসল দেয় নাই বা ওকে ওরা মানে ওদের যে ঘরের মেইন যে রুম, আমরা তো ঢাকা শহরে এটাকে বলি ড্রয়িং রুম, বাড়িতে এটা অন্য নামে ব্যবহার করেন। তো ওই বৈঠকখানা বা এই ধরনের কিছু। জি জি হ্যাঁ, তো ওখানে মেয়েটিকে লাম্বালাম্বি করে শুয়ে রাখে উত্তর দক্ষিণে। তো বাড়ির সবাই কান্নাকাটি করে এবং অনেক মহিলারা পাশে বসে কোরআন তেলাওয়াত করে। আচ্ছা তো রাত যখন 1টা 2টা বেজে যায়, যে অনেক মহিলারা মানে চোখে ঘুম, কোরআন শরীফ নিয়ে উঠে চলে যায়, অনেকে ঘুমিয়ে পড়ে। তো মায়ের মন, মা তো আর মেয়েকে রেখে যায় না। তো মা বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে, ওনার চোখে ঘুম। এক পর্যায়ে কোরআন উনি বন্ধ করে পাশে বসে আছে, চোখে ঘুম, উনি ঘুমে জোরে জোরে পড়তেছে। এর ভিতর দেখতে পায় যে ঘরের ভিতরে মানে হালকা হালকা বাতাস, মানে বাতাসে যে মেয়েটার যে গায়ের উপর একটা সাদা কাপড় ছিল, যে সাদা কাপড় দিয়ে মেয়েটাকে ঢাকা দিয়ে রাখছিল, সেই সাদা কাপড়টা মানে উড়ে সরে মানে যাচ্ছে। সরে যাচ্ছে, পড়ে যাচ্ছে। তো উনি ওটা আবার হাত টেনে আবার ঠিক করে দেয়। আচ্ছা। এরকম আরো 2-3 বার হয়। তো উনি মানে বসে থাকে, প্রায় 10-15 মিনিট এরকম হয় 2-3 বার। আচ্ছা তো পরবর্তীতে উনি এক পর্যায়ে ঘুমিয়ে পড়ে, কাত হয়ে মানে বসার ভিতরে ঘুমিয়ে পড়ে। তো দরজা মানে ঠাস ঠাস বাড়ি খাচ্ছে এবং ঘরের ভিতরে আবার আগের মতো শব্দ। আচ্ছা। তো উনি শব্দ পেয়ে চোখে ঘুম, মানে চোখ খুলতেছে, এর ভিতরে দেখে যে মেয়েটি মানে উঠে মানে ঘর থেকে চলে যাচ্ছে, মানে উঠে দাঁড়িয়ে গেছে মেয়েটা। তো ওর মা ভয়ে একটা চিৎকার দেয় এবং চিৎকারের সাথে সাথে ঘরের লোকজন এসে জড়ো হয়ে যায় এবং মেয়েটাকে দেখতে পায় যে মেয়েটা ঘরের দরজায় পড়ে আছে। মাই গড, সবাই দেখতে পায় দরজায় পড়ে আছে। জি জি। আচ্ছা মেয়েটার বয়স কিরকম ছিল? বয়সটা ছিল 10-12। 10-এর আচ্ছা, তাকে জানাজার জন্য কেন প্রিপেয়ার করা হচ্ছে? করে নাই। ওদের 2টা ভাই, ওদের বড় 2টা ভাই চট্টগ্রাম থাকে, যে ওরা আসবে সকালে, গোসল দিবে, দাফন দিয়ে দিবে সকালে। আচ্ছা। সেই জন্য রাত্রে রেখে দেয়, কেন ঘটনার তো ঘটে আপনার সন্ধ্যায়। তো ওকে তো পায় আপনার 8:30-8:30টার দিকে। ওকে। তো এভাবে কান্নাকাটি করে, চারপাশের আত্মীয় স্বজন আসে, রাত 10টা-11টা বেজে যায়। ওর ভাইকে ফোন করে এবং ওর ভাই তো আপনার রাত্রে আসলে তার রাত্রে খবর দেওয়া সম্ভব না, রাইট। এই জন্য রেখে দেয়।
আসলে আমি একটা জিনিস দেখলাম, সুমন, বুঝছিস, যে মানে বেশ কিছুদিন ধরে আমি ঘাটাঘাটি করছি। এটা কোনো ম্যাটার করে না যে একটা মানুষ কোন রিলিজিয়নের আন্ডারে আছে, বাট দ্য থিং ইজ, আমার মনে হয় মৃত্যুর পরে যখন একটা মানুষ মানুষের লাশে পরিণত হয়, তারপরে আর বেশিক্ষণ মনে হয় এটাকে ধারণ করা উচিত না বাইরে। এবং যতবারই দেখা গেছে এরকম কিছু হয়েছে, কোনো না কোনো প্রবলেম কিন্তু হয়। অনেক সময় আমরা অনেক ইমোশনাল রিজনে আমরা হয়তো লাশটাকে রেখে দিই যে না, কেউ একজন আসবে, দেখবে, তারপরে ব্যাপারটা হবে। কিন্তু আমরা ধর্মের গ্রন্থগুলোর মধ্যেও খুঁজে পাই অনেক সময় যে এই অবস্থাটায় লাশটার কষ্ট হয়, অনেক ধরনের কথা আছে। সো আমার মনে হয় খুব যদি বড় কোনো ইমোশনাল ফ্যাক্টর না থাকে, এসব কাজে সাধারণত দেরি না করাটাই বেটার। সো এটাই কি ছিল জামশেদ ভাইয়ের প্রথম এক্সপেরিয়েন্স? না, এটা ঘটনা তো এখানে শেষ নয়, ঘটনা আরো আছে। Let's তো, continue. গ্রামে তো অনেক লোকজন এটা জানে এবং সবাই অস্বাভাবিক মনে করে এবং সবাই দেখতে আসে রাত্রে। তো পুলিশকে খবর দিত, তবে পুলিশকে খবর দেয় না, এটা অস্বাভাবিক মনে হয়েছে যে আসলে এটা তো মানুষের কাজ না যে চোখ তুলে নিবে মেয়েটার কলিজার পাশ দিয়ে ছেঁড়া। এবং মসজিদের ইমাম সাহেব আসে, ইমাম সাহেবও দেখতে এবং উনি বুঝতে পারে যে না, আসলে এটা কোনো মানুষের কাজ না, মেয়েটাকে আসলে পুলিশের খবর না দিয়ে যে খবর দিয়ে দেওয়াই ভালো। আচ্ছা। তো সবাই মেয়েটাকে পাহারা দিয়ে রাখে। এরপর যে আজান হয়, আজান হওয়ার পর সবাই নামাজ পড়ে এসে মেয়েটাকে গোসল দেয় এবং মেয়েটাকে কবর দিয়ে দেয়। তো ঘটনা মানে হয়তো এখানে শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ঘটনা এখানে শেষ হয়নি। তো 2.5 দিনের মাথায় রাত 1:30 থেকে 2টার ভিতর হঠাৎ করে ওদের দরজায় নক, ঠক ঠক শব্দ। আচ্ছা। তো এমনিতে গ্রামে কিন্তু ছেলে মেয়ে বা কোনো মুরগি মারা গেলে কিন্তু 5 দিন একটা শোক থাকে, সবাই কিন্তু ঘরের ভিতরে। গ্রামে একটা নিয়ম আছে যে যেখানে লাশকে শোয়াই রাখে বা গোসল দেয় সেখানে কিন্তু লাইট জ্বালিয়ে রাখে, হয়তো সেখানে কেউ পা দিতে হয় না। হ্যাঁ, হয়তো ওখানে আমরা যে গ্রাম্য ভাষা সেরাক বলি, বাতি জ্বালিয়ে রাখে। তো মায়ের মন, মা তো আর ভুলতে পারে না, মা মানে কাঁদতেছে, শুয়ে আছে কিন্তু কাঁদতেছে। তো এর ভিতরে দরজায় নক করতেছে, হঠাৎ ঠক ঠক শব্দ। তো ওর মা বলতেছে যে কে কথা বলে না, আবার বলতেছে কে কথা বলে না, মানে এরকম 3বার জিজ্ঞাসা করার পরে কথা বলে নাই। 4বারের সময় বলতেছে যে মা আমি, দরজা খোলো। মায়ের মন, মা তো মানে শুনে তো পাগল পায় যে মারা যে গেছে, মায়ের তখন ওই চেঞ্জটা ছিল না। তখন মা যখন উঠে বসে তখন মানে বাইরে থেকে মানে মেয়েটা কাঁদতেছে এবং বলতেছে, মানে করুণ গলায় বলতেছে যে মা আমাকে নিয়ে যাও, আমার তো খুব কষ্ট হচ্ছে, আমি একা থাকতে পারতেছি না, আমাকে তুমি নিয়ে আসো, ঘরে ঢুকাও, আমার খুবই কষ্ট হচ্ছে। তখন ওর মা, ওর ভাই ওর ঘরে ওর মায়ের সাথে ঘুমিয়েছিল। যখন ওর মা মানে বিছানা থেকে উঠে আসে তখন ওর ভাই একটু অনুভব করে যে ওর মা লগে থেকে উঠে বের হচ্ছে। আচ্ছা। তো এক পর্যায়ে ওর ভাই পিছনে উঠে আসে এবং ওর মা দরজাটা খুলে দেয় এবং ওর মা বলে যে ওই মেয়েটা নাকি শূন্যের উপরে বাসতেছিল এবং মানে কাঁদতেছিল এবং 2 হাতটা সামনে বাড়ি দিয়ে বলতেছে মা আমাকে ঘরে ঢুকাও, আমার আর সহ্য হচ্ছে না, আমার খুব কষ্ট হচ্ছে। উনি দরজা খুলি এই চিত্র দেখতে পায়। হ্যাঁ হ্যাঁ, তখন ওর মা ওকে মানে বের হয় এবং ওকে ঘরে ঢুকাবে, এই ভিতরে এক পা বের করে দেয়। এরপর ওর ভাই তো মানে দেখে এবং ওর ভাই খুব সিরিয়াস ভয় পায় এবং একটা চিৎকার দিয়ে ওর মাকে ধরে ঘরে ঢুকায় এবং দরজা লাগিয়ে দেয়। উনিও কি নিজের বোনকে দেখতে পান ওখানে? হ্যাঁ হ্যাঁ, ভাসছে এই অবস্থায়। হ্যাঁ দেখতে পায়। এরপর ও দরজা লাগিয়ে দেয় এবং একটু ভয় পায় এবং এরপর ওরা ঘরের ভিতরে যখন মানে একটু ভয় পায় এবং দুজন কান্নাকাটি করতে থাকে ভয়। তো ওদের ঘরের পাশে একটা কাঁঠাল গাছ ছিল। তো মানে কাঁঠাল গাছটা মনে হয় যে মানে কে যেন মানে মট মট করে ভাঙতেছে। আচ্ছা। এবং ওদের টিনের ঘর ছিল, মনে হয় যে টিনের ঘরটা মানে টিনটা যেন উড়িয়ে নিয়ে যাবে, মানে এরকম শব্দ, মানে একটা টিনের উপর একটা মানুষ উঠে পালালে যেরকম শব্দ হয়, ম্যাচম্যাচ যেরকম শব্দ, এরকম একটা ম্যাচম্যাচ শব্দ হচ্ছে। তো ওরা এক পর্যায়ে ঘরের বাতি জ্বালিয়ে দেয়, বাতি জ্বালিয়ে দেওয়ার পরে তো শব্দটা আস্তে আস্তে কমতে থাকে। তো এক পর্যায়ে এটা বিনিশ হয়ে যায় এক সময়। এরপরে কি আর ঘটেছিল? হ্যাঁ, এরপর ঘটনা ঘটে যখন ওদের 5 দিনের সময়, ওদের গ্রামের মানুষ মরলে কিন্তু আপনার 4 দিন 5 দিন, কেউ হয়তো 3 দিন, এটা মিলাদ করাবে। তো যে পুকুরে ও মানে ডুবে মারা যায়, তো ওদের ওই পুকুরের পাশ দিয়ে ওদের বাড়ির দরজা ছিল। তো ওই দরজা দিয়ে তো অনেকে বাড়িতে আসতো, বাড়ির দরজা মানে এটা অনেকে দেখে যে যখন কাউকে একা পেত, যেমন কেউ হয়তো বাড়িতে বাজার থেকে আসতেছে, হয়তো কেউ দোকান থেকে আসতেছে, হয়তো কেউ অন্যান্য নিজের কাজ করে আসতেছে, তখন অনেকে দেখতে পেত। যেমন একটা ঘটনা ওদের বাড়িতে যে ওর জেঠা, ওর একটা জেঠার সাথে ঘটে যায়। যেমন ওর জেঠাটা হেঁটে আসতেছে, উনি ছিল গ্রামের মাতাব্বর, কোথাও হয়তো বিচার করছে,
বিচার করে রাত 10:30-10টার ভিতরে উনি হেঁটে আসতেছে একা, ওনার হাতে কোনো লাইট ছিল না, মানে পুকুরের উপরে কে যেন মানে চপ চপ করে হাঁটতেছে, মানে ভেজা পায়ে। হ্যাঁ ভিজা পায়ে পানির শব্দ। তো উনি মানে একটু ভয় পায় এবং উনি খুব দ্রুত হেঁটে আসতেছে মানে ভয়ে। তো এক পর্যায়ে উনি খেয়াল করে যে মেয়েটা পুকুরের উপরে শূন্যের উপর ভাসতেছে, মানে বেশি বেশি পুকুরের উপর পানির উপর দিয়ে হাঁটতেছে এবং হাসতেছে আর বলতেছে যে চাচা আমি এখানে একা, আমার খুব কষ্ট হচ্ছে, তুমি আমাকে নিয়ে যাও। কিন্তু সে হাসছে। হ্যাঁ হাসতেছে। তখন ওর চাচা ভয় দূরিয়ে চলে আসে আচ্ছা। এবং অনেকে দেখতে পেত যে মেয়েটি মানে পুকুরের পাশে বসে কাঁদতেছে, হয়তো কেউ আসতেছে সামনে দাঁড়িয়ে গেল। মানে সেই ঘটনার পর থেকে মেয়েটাকে বিভিন্ন রকম ভাবে হ্যাঁ। ওই আশেপাশে দেখা গেছে। হ্যাঁ হয়তো কেউ সন্ধ্যার সময়, গ্রামে তো অনেকে বাজার করে আনার পরে গ্রামে যে মাছ বা তরকারি গ্রামে কিন্তু পুকুরে কিনিয়ে কিন্তু ধোয়, হ্যাঁ। সবার তো কল নেই, ম্যাক্সিমাম মানুষই পুকুরটা ইউজ করে। ইউজ করে। তো পুকুরে ওরা অনেকে দেখা গেছে পুকুরে যখন কাজ করতে যেত সন্ধ্যা রাত্রে, তখন ওই মেয়েটা পুকুরে বেশি উঠতো এবং মানে ভয় দেখাতো বিভিন্ন ভাবে যে তুমি এখানে একা, তুমি এখানে একা আসছো, তুমি আমার সাথে চলে আসো, তোমাকে নিয়ে যাবো। তখন অনেকে হয়তো মাছ রেখে বা তরকারি রেখে বা নিজের প্রয়োজনীয় কাজ রেখে অনেকে ভয়ে চলে আসতো। তো এই ধরনের ঘটনা কতদিন চলতে এভাবে থাকে? 3-4 বছর ঘটতে থাকে এবং 3 বছরে 3টা বাচ্চা ওই পুকুরে ডুবে মারা যায়। আচ্ছা। ডুবে মারা যায়, হয়তো কারো শরীরটা প্রচন্ড কুচিত কালো হয়ে গেছে, হয়তো চোখের পাশ দিয়ে আচ্ছা, ছেঁড়া। পরবর্তীতে যে বাচ্চাগুলো মারা গেছে, আপনি জি, জি। বললেন যে 3 বছরে 3টা বাচ্চা ডুবে মারা গেছে, হ্যাঁ। ওদেরকেও কি কোনোভাবে কোনো কিছুর অস্তিত্ব টের পেয়েছে? না ওরা তো মারা গেছে, ওরা তো মারা যাওয়ার পরে তো আর ওরা মানে ওটাই, এই মেয়েটা যেমন ও মেয়েটার মতো। অনেককে দেখা দিচ্ছে, অনেককে বিভিন্ন কিছু বোঝানোর চেষ্টা করছে, ওই বাচ্চাগুলোরও কি এরকম কেউ কিছু দেখেছে? হ্যাঁ মানে এরকম অনেক সময় দেখছে যে 3-4জন এক হয়ে পুকুর উপরে হাঁটতেছে, দৌড়াদৌড়ি করতেছে, ভয় দেখাচ্ছে, অনেক সময় কাঁদতেছে, অনেক সময় হাসতেছে। তো গ্রামের মানুষ মানে ওই পুকুরটা এক পর্যায়ে ইউজ করাই ছেড়ে দিছে, পরবর্তীতে ওই পুকুরটা ভরাট করে দেয় এক সময়। এই পুকুরটার আর অস্তিত্ব এখন নেই। নেই ওই পুকুরটা। তো পুকুরটা ভরাট করার পরেও কি এই ধরনের অ্যাক্টিভিটিস গুলো ছিল? না এটা আর ছিল না ওখানে। আচ্ছা, ওকে, এই ছিল আপনার প্রথম এক্সপিরিয়েন্স। জি। সো জামশেদ ভাইয়ের এক্সপেরিয়েন্স তো আমরা শুনলাম। আমার মনে হয় জামশেদ ভাইয়ের এক্সপেরিয়েন্সটা যেটা, ওইটার মধ্যে একটা অস্বাভাবিক মৃত্যুর কিন্তু একটা ব্যাপার আছে। Right. আর আমি এই গল্পটার উসিলায়, মানে জামশেদ ভাইয়ের এই এক্সপেরিয়েন্সের উসিলায় একটা নতুন জিনিস আমার লিসনারদের জন্য রাখতে চাই এখন থেকে ডরে, যেটা আমি বলবো না যে রেগুলার বেসিসে আমি রাখবো, বাট আমি একটা প্ল্যান করেছি। মাঝে মাঝেই আমি পুরো ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গার যত অস্বাভাবিক মৃত্যুর ব্যাপার আছে, যে মৃত্যুগুলোকে আজ পর্যন্ত কোনো এক্সপ্লেন করা যায়নি। হ্যাঁ, ফর এক্সাম্পল একটা স্টোরি আমি এখনই বলি। দ্য হ্যান্ড কেস বলে একটা কেস আছে, যে এই কেসটা বলা হয় তামাম সুদ কেস। এই তামাম সুদ কেসের ঘটনা হচ্ছে, হঠাৎ করেই কোনো এক সমুদ্র বন্দরে একটা লাশ পাওয়া যায়, মোটামুটি ভালো জামা কাপড় পরা লাশটা পাওয়া যায়, এবং লাশটার প্যান্টের পকেটের ভেতরে আরেকটা পকেটে সেলাই করা ছিল একটা জায়গা, এবং সেলাইয়ের ভিতরে সেখানে লেখা ছিল তামাম সুদ। এবং এই তামাম সুদ কথাটার মানে হচ্ছে সর্বশেষ, এভরিথিং এন্ডস হিয়ার। এবং কোনো এক অজানা কারণে এটা হচ্ছে ওমর খৈয়াম নামের যে নাম করা কবি ছিলেন, ওনার একটি কবিতার শেষ অংশ। এবং মজার ব্যাপার হচ্ছে, এই লোকটা কে, পুরো এলাকার ডাটাবেজ, আশেপাশের দেশের খোঁজ নিয়ে কোথাও পাওয়া যায়নি যে এই লোকটা আদৌ কে, কোথা থেকে এসেছে, কেনই বা তার ড্রেস আপ এরকম, বা কেনই এভাবে সেলাই করা ছিল। সেই কেসটা এখন পর্যন্ত চলছে। এখন পর্যন্ত ওই দেশি সরকার খুঁজে বেড়াচ্ছে যে এই খুনটা কে করেছে, এই মৃত্যুটা কেন হয়েছে, এবং তার পকেটে কেন সবকিছু এখানেই শেষ, অর্থাৎ তামাম সুদ কথাটা লেখা ছিল। ঘটনাটা বলার জন্য লোকটা বেঁচে থাকলে হয়তো বলতে পারতো তার সাথে কি হয়েছিল বা কিভাবে সে বেঁচে গেছে, কিন্তু অস্বাভাবিক মৃত্যু কিন্তু অস্বাভাবিকই কিভাবে হয়েছে সেটা কিন্তু ডাক্তাররাও টের পায়নি। এরকম আরো অনেকগুলো ব্যাপার আছে যেগুলো আমি মনে হয় একটা একটা করে ডরে এক এক সময় শেয়ার করবো। রাইট, তো একটা করে তো আমরা সেই এক্সপিরিয়েন্স শুনতে পাবো, এবং তার চেয়ে বড় কথা হচ্ছে আমরা বিদায় জানানোর আগে একটু জামশেদ ভাইকে আমরা বেস্ট অফ লাক বলতে চাই, যেহেতু কিছুদিনের মধ্যেই তার অপারেশন হতে যাচ্ছে। রাইট। তো আপনি খুব দ্রুত সুস্থ হয়ে ওঠেন, ভালোভাবে সমস্ত কিছু হোক, সেটা আমাদের ডট টিমের এবং পুরো এবিসি পরিবারের পক্ষ থেকে শুভকামনা রইল। অবশ্যই। ঠিক আছে জামশেদ ভাই। জি থ্যাংক ইউ। আর আমি লিসেনারদের কাছে বলতে চাই যে সবাই আমার জন্য দোয়া করবেন। অবশ্যই, থ্যাংক ইউ। সো সুমন, চল আমরা তাহলে এখন আরেক এক্সপেরিয়েন্সের দিকে যাই।
ওকে রেহান, চল এবার পরবর্তীতে যে আছে এবার তার ঘটনা শুনি। হ্যাঁ দোস্ত, এটা তো শুনতেই হবে, বাট সুমন দোস্ত, আমরা কিন্তু বেশ কয়েকদিন ধরে স্টোরির একটা খরায় ভুগছি। তোর কি ধারণা আমাদের শ্রোতাদের সাথে এটা নিয়ে আলোচনা করা উচিত? খরায় ভুগছি বিষয়টা মনে হয় পুরোপুরি বলা ঠিক হবে না, কারণ হচ্ছে আমরা গত এপিসোডেই যেই মানে মা মেয়ের ঘটনাটা গেছে, মানে আমরা কিন্তু বেশ ভালো রেসপন্স পেয়েছি। এক্স্যাক্টলি, সেটা অবশ্য ঠিক। তারপরেও মানে কিন্তু মনে আমরা হচ্ছে- এরকম আরো ঘটনা ব্যাক টু ব্যাক চাচ্ছিলাম, কিন্তু আমরা সেক্ষেত্রে পাচ্ছি না। হ্যাঁ, পাচ্ছি না খুঁজে। তার কারণ হচ্ছে যে মোস্ট অফ দ্য টাইম যেটা দেখা যায় যে অনেকেই অনেক ভয়ঙ্কর একটা মানে এনভায়রনমেন্ট কেও হয়তো বলার সময় সঠিকভাবে বলতে পারছে না, ফুটিয়ে তুলতে পারছে না। Right. তো ওই জন্য হয়তো অনেক সময় আমাদের অনেক লিসনার একটু হতাশায় ভোগে। বাট ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। আমি আর সুমন ম্যাক্সিমাম চেষ্টা করছি সো দ্যাট আমরা একটা কিছু ভালো ডেলিভারি দিতে পারি। এবং আপনারা তো আছেনই আমাদের সাথে। যদি আপনাদের কাছে এমন কোনো স্টোরি থাকে যেটা দিয়ে আপনারা কি বলবো প্রত্যেকটা হৃদয়ে ভয় ঢুকিয়ে দিতে পারবেন, ডর ঢুকিয়ে দিতে পারবেন, তাহলে অবশ্যই আমাদের সাথে কানেক্ট করুন। এবং এই ফাঁকে একটু বলে দিয়ে, আমাদের ফোন নাম্বার যেটা আছে সবাই জানেন, এর মধ্যে কিবরিয়া ভাই বলে দিচ্ছে বারবার, সেই নাম্বারে ফোন করতে পারেন এবং আপনার নাম্বারগুলো বলবেন। তাছাড়া যে ফেসবুক এখন খুলে দিয়েছে, Yeah. সো আপনি ফেসবুকে চলে আসতে পারেন। আমার পেজ রয়েছে আর যে সুমন নামে, রেহানের পেজ রয়েছে, তাছাড়া ডরেরই একটা পেজ আছে, পেজ রয়েছে। আমরা যেখানে আমরা এটা খুলেছি, এটার অ্যাড্রেসটাও বলে দিচ্ছি, facebook.com/dorstore, DARRSTORE, facebook.com/dorstore। এখানেও আপনারা কানেক্ট করতে পারেন। ইভেন যাদের হয়তো বা ফোন করতে কোনো সমস্যা হচ্ছে, তারা স্পেশালি ফেসবুকে আমাদের সাথে কানেক্ট করতে পারেন। আর সুমন যেটা বললো একটু আগে, ফোন যখন আপনারা করবেন অবশ্যই আপনাদের নাম্বারটা বলবেন, কারণ আপনাদের নাম্বার এখানে ওঠে না। আপনারা আমাদেরকে বললে তখন আমরা আপনাদেরকে আপনাদের বলা নাম্বার থেকে ফোন করতে পারবো। যাই হোক, অনেকক্ষণ কথা হয়ে গেল, আমরা মনে হয় এবার ঘটনার দিকে যাই। রাইট। সো এই মুহূর্তে যিনি আছে তার পরিচয়টা একটু প্রথমে জানা দরকার। ভাই, আপনার নামটা এবং কি করেন আপনি? আমি সৈয়দ তালহা, আমি স্টুডেন্ট, কোথায় থাকেন? নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জে। ওকে, অনেক ধন্যবাদ যে এত দূরে জার্নিতে যোগ দেওয়ার জন্য। Exactly. So, আমরা ডরটিমের কাছে যেটা শুনেছিলাম যে আপনার কয়েকটা ঘটনা আছে যেটা আপনি আমাদের সাথে শেয়ার করতে চান। সো আপনি ফার্স্টে কোন ঘটনাটা শেয়ার করতে চান? ফার্স্টে আমি আমার বাবার সাথে একটা ঘটনা ঘটে গেছে, যেটা আমি কত বছর সবার- আগের ঘটনা? এটা 2010-এ। আচ্ছা, প্রায় 5 বছর আগের ঘটনা। ঠিক আছে, তাহলে আমরা একটু শুরু থেকেই শুনি ঘটনাটা কোথায় ঘটে, কিভাবে ঘটনার উৎপত্তি, সবকিছু। ঘটনাটা আমাদের বাসারই। রাত্রে যখন আমার বাবা বসে রয়েছে গরমের দিনে, আচ্ছা, তখন কারেন্ট চলে গেছে। তো রাত্রে 12টা 12:30 হইব, ওই সময় বসে রয়েছে বাবা। আমাদের উঠানের সামনে একটা গাড়ি ছিল, আচ্ছা, গাড়ির পাশে দেখতে পেল যে একটা ছায়ার মতো। তখন আমার বাবা যে হাতে টর্চ লাইটটা ছিল, সেই লাইটটা উনি ওইদিকে মারলো। ওকে, মারার পর যা দেখতে পেলো যে কোনো কিছুই নেই ওই জায়গায়। তখন সে তার মতো আবার আগের মতো গান শুনতেছে। কিছুক্ষণ পরে গাড়ির পিছনের দিকে আবার সে শুনলো একটা কান্নার শব্দ। এবারে শব্দ শুনতে পেলেন? জি, আপনার কান্নার শব্দটা শুনতে পাওয়ার পরে উনি টর্চ লাইটটাই হাতে নিয়ে গাড়ির পিছনের দিকে গেল। আচ্ছা, উনি টর্চ লাইটটা নিয়ে আমাদের বাসার আর কি 2টা জড়া বাথরুম ছিল, আর পাশে চালতা গাছ, তার পাশে একটা খাল ছিল। ওই খালটার এই জায়গায় চলে যেতেছে, প্রায় বাথরুমের কাছাকাছি চলে গেছে। আর একটু হইলে আর কি যে ওই খালটার মধ্যে পা দিব। ডর মানে ভয়, হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। আর একটু হইলে আর কি আপনার দেখা গেছে যে ওই খালটার মধ্যে পা দিব। আচ্ছা। এরকম সময় কারেন্ট আসছে। তো আমার মা আবার বললো আমার বড় ভাইকে যে দেখ তোর বাবা সম্ভবত গেটের সামনে, একটু ডাক দিয়ে নিয়ে। তখন ভাইয়া গেটের সামনে যেতে নিয়ে দেখে যে লাইট হাতে, কিন্তু আমার বাবা ওই পাশে বাথরুমের এই জায়গায় চলে গেছে। আচ্ছা, মানে বাথরুমের এই জায়গায় বলতে সেই পুকুরে, পরিত্যক্ত পুকুরের এখানে যাচ্ছে, যেখানে যাওয়ার কথা না। কথা না। তো আপনার যখন যাইতেছে তখন আমার ভাইয়া পিছন থেকে ডাকতেছে আব্বুরে, কিন্তু আব্বু কথা শুনতেছে না। যে জায়গা থেকে কথা শোনার কথা সে জায়গায় সে শুনতেছে না। আচ্ছা, তুমি তার মতো হাঁটতেছে। তো ভাইয়া দূরে যায়, যেমন পিছনে হাত রেখা ডাক দিছে, আব্বু কই যাও? কয়, না কিছু না, আয় আইসা পড়। আচ্ছা, তখন আসার সময় আবার চারিদিকে ঘুরে লাইট লুট মারতেছে, দেখেছে কেউ নেই। তো বাবা আর ওই দিন কইল কেউ কিছু বলে নাই কেউ। তারপরের দিন আমাদের এলাকার যে হুজুর ছিল ওনারা ডাকায় আনছে। আচ্ছা, আনার পরে উনি বলল হুজুরকে যে হুজুর এই ঘটনাগুলি আমার সাথে ঘটছে। তখন হুজুরও বলল যে এই বাসার বানটা সম্ভবত সেটা গেছে। আমাদের বাসা বান দেওয়া ছিল। আচ্ছা, বান দেওয়া ছিল কেন? আমাদের বাসায় অনেক ঘটনাই আগে ঘটছে, অনেক মানুষ দেখতে পারছে। আচ্ছা, মানে এই ধরনের ঘটনা আপনার বাবা যেটা সাক্ষী হয়েছেন, এই ধরনের ঘটনা আগেও ঘটেছে? হ্যাঁ, আর আমাদের বাসার সাথে যে স্কুলটা দেখা যায়, ওই স্কুলের ছাদে থেকেও আপনার অনেক কিছু দেখা যায়।
মানে স্কুলের ছাদে অনেক কিছু দেখা যায় নাকি ছাদে দাঁড়ালে অন্য কিছু না দেখা না, যায়? আমাদের বাসার থেকেই ঘরের পিছনের দিক দিয়ে যে স্কুলের ছাদটা দেখা যায়, ওইটাও খুব একটা খারাপ জায়গা। ওটা আপনি এলাকার মধ্যে নিজে কি সবাই কখনো জানে। কিছু দেখেছেন ওই না, ছাদে? আমি আপনি নিজে দেখেন? কখনো কিছু দেখি নাই ওই জায়গার মধ্যে। তো যখন বলছে, তবে হুজুরে কতক্ষণ আসনে বৈশা আসরের পরে উনি বললো আব্বুরে যে এই বাসার বানটা ছিটে গেছে। আচ্ছা, তো আব্বু বলল যে এখন কি করা লাগবে। তো হুজুরে বলল যে এই বাসাটা আবার বান দেওয়া লাগবে। তারপরে আব্বু বলল ঠিক আছে করেন, কারণ কি আমি যা দেখছি ওইটাই আমার ছেলে মেয়ে দেখলে ভয় পেয়ে যাবো। আচ্ছা। তারপর হুজুর আব্বুরে বলল 13টা মাটির কলস আনতে, 13টা মাটির কলস। কলস আনতে, আর বলল যে এক দামে নিয়ে আসতে, আচ্ছা, আর কালো যে কাইতন গুলি বিক্রি করে ওইগুলি নিয়ে আসতে। তো হুজুর আবার সাদা কাগজের মধ্যে কি লেখা জানি, প্রতিটা কলসের গিরায় গিরায় কি কাইতনের মধ্যে 13টা বান দিছে। আচ্ছা। হুজুরে আবার কাফনের কাপড়ের মতো সাদাই নিয়ে আসছে, কাপড় নিয়ে আসছেন? কাপড় নিয়ে আসছে, ওইটার মোটকাটা আটকে ওই এই দেয়া কাইতন দিয়ে বান দিয়ে দিছে। আচ্ছা। আর কলসটা খালি ছিল। হুম। এরকম অবস্থায় আমাদের বাসাটা ঘিরা আপনার 13টা কলস মাটির নিচে পুঁতে রাখছে। বাসার চারিদিকে? হ্যাঁ। আচ্ছা। তারপরে থেকে আর কোনো ঘটনা এরকম ঘটেনি। তো তারপরে কি আপনারা আপনার বাবার কাছে জিজ্ঞেস করেছিলেন কখনো যে উনি ওই রাতে গাড়ির পাশে কি দেখেছিল আসলে? হ্যাঁ, যখন হুজুরের সাথে বলতেছিল তখন আমার বাবা আমার বড় ভাইয়া জিজ্ঞেস করছে যে আব্বু তুমি তো আমার ওই সময় ওই ঘটনা বললো না, ওই সময় তুই ভয় পেয়ে যাবি, সে কারণে বলি নাই। তো আম্মু আবার আত্মীয় স্বজন জিজ্ঞেস করতেছে কি দেখছো, তখন আমার বাবা বললো আমার এতটুকু শুধু খেয়াল আছে যে আমি কান্নার শব্দ পেয়ে গাড়ির পিছনে গেছি, কিন্তু আমি কিভাবে যে ওই জায়গায় গেছি সেটা আমার আর খেয়াল নেই। দ্যাট মিনস হচ্ছে উনি লাইট নিয়ে মানে হেঁটে যে যাচ্ছিল উনি নিজেও জানতো না যে জানতেন না। কিসের টানে যাচ্ছে বা কি জন্য। এটার আরেকটা প্রমাণ হচ্ছে ওনার ছেলে যখন গিয়ে ওনাকে টাচ করে, টাচ করার পরেই কিন্তু উনি টর্চ দিয়ে আবার খোঁজাখুঁজি শুরু করে। তার মানে ওনার লাস্ট স্মৃতি কোনটা, যে উনি টর্চ জ্বালিয়ে কিছু একটা কিছু খুঁজছিলেন। একটা খুঁজছিল। ওই মাঝখানের সময়টা তার ভেতরে নেই কিন্তু। তাই এটা একটা মিস্ট্রি রয়ে গেল যে গাড়ির পেছনে অ্যাকচুয়ালি কে বা কি গান ছিল। সো এই ছিল আপনার প্রথম এক্সপিরিয়েন্স, রাইট? জি। যেটা আপনি শেয়ার করতে চেয়েছিলেন, যদিও এটা আপনার নিজের সাথে ঘটা এক্সপিরিয়েন্স না, আপনার বাবার এক্সপিরিয়েন্সটা আপনি শেয়ার করেছেন। সো এবার কোন ঘটনাটা শেয়ার করতে চান? এবার আমার সাথে আমার ফ্রেন্ড আমরা সবাই ঘুরতে গেছিলাম টাঙ্গাইলে। আচ্ছা। টাঙ্গাইল এলাকা আছে একটা কাওয়ামারা গ্রাম, ওই গ্রামের মধ্যে ঘটনাটা ঘটছে। আচ্ছা। তো ওই ঘটনার মধ্যে আমরা 5 জন ফ্রেন্ড ছিলাম। আপনিও ছিলেন সেখানে, তাই তো? জি। আচ্ছা, তো যাদের বাসায় আমরা গেছি তার নাম ছিল বাবু। ওকে। ওই বাবুর সাথে যখন আমরা হঠাৎ একদিন আমি বললাম যে মাছ ধরবো, তো আমরা দুপুরে বসি টসি নিয়ে আপনার বৈশা পড়ছি। আচ্ছা। তো ও বলতেছে দুপুর বেলা তো মাছ পাওয়া যাবে না, রাত্রে আমি যাবো, আমার সাথে ধরো সবাই চলিস। ওকে। তো আমরা গেছি, তো আমরা আবার সবাই রাত্রে যাবো এরকম একটা সিচুয়েশনে সবাই ক্যামেরা ট্যামেরা নিয়ে নিছি। তো আবার বলতেছে যে ওই সাইডে নাকি ডাকাতি হয় হয়, তো বলতেছে যে সবকিছু রেখে, তো আমরা ক্যামেরার সাথে সাথে মোবাইলও রেখে দিছি। আচ্ছা। আমরা সবাই গেছি, যাওয়ার পরে মাছ ধরছে অনেকক্ষণ। আর আমরা মাছ ধরতে গেছিলাম হলো 11টার দিক দিয়ে। আচ্ছা। ওই জায়গায় কতক্ষণ ঘুরলাম, ঘুরার পরে ওই জায়গায় একটা জঙ্গলের মতো আর কি পরিত্যক্ত জায়গা, ওই জায়গায় আর কি অনেক মার্ডার হয়েছে। আচ্ছা। তো যেমন তার মধ্যে আমার এক বন্ধুর ভূত দেখার খুব শখ। আচ্ছা। আচ্ছা। তো ও বলতেছে যে ওই জায়গাটা কি রে, এটা ওই জায়গায় কেউ যায় না, ওই জায়গায় অনেক মার্ডার হয়েছে। আর ও আমাকে ভয় দেখানে লেগে হইতাছে যে ওই জায়গায় ভূত টুত আছে। লিটন বলতেছে যে ওই জায়গায় যাবো, ও বলতেছে না ওই জায়গায় যাবি না, মাছ ধরতেছি, মাছ ধরতেই থাকবো। তারপরে আপনার বলল যে ঠিক আছে, আমাদের আরেক বন্ধু উঠা ভাই কি যে একটু সাইডে নেই, কয় না। তো উনি আবার সাঁতার জানতো আর কি, তো লাভ দিছে। লাভ দেওয়ার পরে ও যে কিনারে উঠে গেছে। ও আমার যে বন্ধু বাবু, ও নৌকা নিয়ে আর ওই জায়গায় যায় নাই, ওই জায়গায় দাঁড়ায় রয়েছে। তারপরে এখন ওরা ডাক দিয়ে বলতেছে যে এই পাড়ায় নৌকায় উঠ, যে না নৌকা তার এই জায়গায় কর। তারপর ও আসে না। তারপর এখন বাবু এক পর্যায়ে রাগ করে হবে কি যে ওরে কিভাবে আনা লাগে এটা আমি জানি আর কি, ওর যে দিল ওর মাইরে আনবো। আচ্ছা। কিন্তু নৌকাটা যে সময় ভিড়াইছে তখনই আমরা সবাই নেমা দৌড় দিয়েছি কেন? যে ওই জঙ্গলটার ভিতরে একটু যাবো, আচ্ছা। আচ্ছা। কি আছে দেখবো। তখন আগে যে বন্ধুরা দৌড় দিছে তার নাম ছিল শুভ। শুভ দৌড় দিয়ে যেতে কিছুক্ষণ পরে ও একটা ইসের সাথে লাগিয়া পড়ে গেছে। পিছনে আবার আমরা ছিলাম। বাবু এসে কইতেছে দেখছস আগে গেলে বাগে খায়, যে গল্পটা শুনতি ওইরকম তুই আগে গেছিস, তুই পড়ে গেছিস। আচ্ছা। ও বলতেছে কে জানি কি ডাকছে, সঙ্গের কাছে শিকড় টিকর পড়ে গেছি। তো যে জুয়েল ছিল ও আবার লাইট আসিল, টর্চ লাইট, ওইটা মেরে দেখে যে একটা মাথার যে একটা হার্ডিং খুলি ওইরকম একটা কিছু পড়ে রয়েছে। আচ্ছা, এটা নিচে দেখলেন? হ্যাঁ,
ওকে। তো এটা দেখেই যেমন সবার ভিতরে একটু ভয় কাজ করছে যে ও সত্যি বলছে, ভয় দেখানোর জন্য বলে নাই। তো আমরা সবাই আবার নৌকায় এসে পড়ছি, নৌকায় এসে আবার মাছ ধরতে গেছি। যখন আমরা আসতাছি তখন আর কিছু হয় না, মাছ ধরার সময় আর কিছু হয়নি। তো মাছ ধরে আমরা যখন আসতেছি তখন ওনারা করলো কি যে আমার যে বন্ধু লিটন ও বলতেছে কি যে জুয়েল রে, যে জুয়েল আমার মনে হইলো কি যে আমার আম্মু সম্ভবত আমার ডাক দিল। আচ্ছা, তারপরে এই গভীর রাতে জঙ্গলের মধ্যে সে ওই ডাক শুনতে পেল? না, এটা নদীতে, আচ্ছা। জঙ্গল থেকে তো আমরা এসে পড়ছি। ও, আপনারা তখন ওইটা সবাই দেখা- নৌকায়? হ্যাঁ। আচ্ছা। তারপরে ঈশা ভাই কি জুয়েল আবার যেমন বলতেছে কয় এইভাবে ওইটা দেখে ভয় পাইছি আর ভয় দেখাইছ না। তো আর কোনো কিছু বলে নাই। তার কিছুক্ষণ পরে যেমন আবার শুভ বলতেছে যে কে জানি হাসতাছে, এই রাত্র করে মেয়েরাও আইছে মাছ ধরতে মনে হয়। আচ্ছা। তো যখন এই কথা বললো তখন বাবু আবার বলতেছে যে তোরা হাজারের কথা বন্ধ কর, চুপ থাক, বাসায় যাও, তোরা এইগুলি দেখা আর লগের সবার ভয় দাঁড়াইতেছিস। তো এরকম এক পর্যায়ে আসলো ওর সঙ্গে আপনার 3:30 অথবা 4:45 মতো বাজতে পারে সময়। তখন দেখা গেছে একটা কান্নার শব্দ। প্রথম একটা মানুষ, একটা মেয়ে যদি কান্না করে তাহলে কিন্তু কান্নার শব্দটা একজনের শোনা যায়, আর যখন একসাথে সবাই করে তখন কান্নার শব্দটা যেন কিরকম হয়ে যায়। তো প্রথম একজন কান্না করতেছে, তারপরে আমার যে লিটন বন্ধু বলতেছে যে এই জায়গায় কি মেয়েরা আসে রে? কয় আসে, বাচ্চা যারা মাছ ধরতে চায় বাবা মা নিয়ে আসে, আচ্ছা আচ্ছা। বাবা নিয়ে আসে, এরকম কেউ মনে হয় কান্না করতেছে। তারপর আছে না কান্নার শব্দটা, কিন্তু তখন তো রাত্রে 4টা বাজে, হ্যাঁ ভোর 4টা। হ্যাঁ, ওই সময়ে কোনো বাবা মা তো কোনো সন্তানকে নিয়ে আসার কথা না ওই সময়। না ওনার গ্রামে নাকি নিয়ে যায়, যারা বাচ্চাগুলি কান্নাকাটি করে মাছ ধরতে আচ্ছা, যাবে নিয়ে যায়। আচ্ছা আচ্ছা। তারপরে আপনার গেলাম আমরা। অ্যাকচুয়ালি এটা মানে নেওয়াটা এরকম না যে ঘোরানোর উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। গ্রামে যেটা হয় না অনেক সময় যে Right. বায়না ধরে বা ইয়ে করলো সাথে- বা একটু সাপোর্টও হলো। অনেক সময় গ্রামে গেলে দেখা যায় যে কৃষি কাজ করছে অনেক ছোট ছোট বাচ্চা, মানে হেল্প করছে। মানে নিজের ইচ্ছাতেই বাবা মায়ের সাথে থাকে। রাইট। তখন বললো যে এখন 2-3 জনের শব্দ শোনা যেতেছে। বাবু এখন কি হয়েছে? 2-3 জনের কান্নার শব্দ। 2-3 জনের কান্নার শব্দ শোনা যেতেছে। তো শুভ আবার বলতেছে যে দেখ এইভাবে একটা ঘটনা ঘটছে, আর ভয় দেখাইস না, সম্ভবত সব জিনিস পজিটিভ ভাবে নে, নেগেটিভ ভাবে কোনো কিছু নিস না তোরা। গুড থিঙ্কিং। তারপর তারপরে আমরাও চিন্তা করলাম যে একটা ঘটনা ঘটে গেছে, তার মধ্যে আবার এইগুলি যাক এইগুলি, কিন্তু আমরা যতই সামনে আসতেছি কান্নার শব্দটা আমাদের অতই কাছে আরো আসতেছে। কাছে আসতেছে, আর আরো আমাদের মনে হইতেছে যে আমাদের সামনে যে কেউ আমরা দেখতে পারতেছি না, এরকম লাগতেছে। আচ্ছা। তো এক পর্যায়ে যে সময় কান্নার শব্দটা বেড়ে যায় তখন সবার মনে একটা ভয় ঢুকে গেল। আমরা সবাই নৌকার যে সাইডটা ছিলাম সবাই একত্র হয়ে বসে রয়েছি। আচ্ছা। এই সময় আবার বাবু বলতেছে যে ওই জায়গা থেকে কটা মাছ আছে, মাছ পুকুরের মধ্যে ফালাই দে। জুয়েল আবার বলতেছে মাছ ফালামু কে? কয় না, মাছ ফালাই দে। তো জুয়েলে আর যেমন মাছটা যা ধরা লাগবে দেখা ভয়ে আর ওই জায়গায় যাইতেছে না, মাছটা ফালাইতেছে না। আচ্ছা। তো বাবু বইটাটা রাইখা মাছ কয়টা ফালাই দিল পুকুরে। তারপর একটু কান্নার শব্দটা একটু থামলো। আচ্ছা তখন কান্নার শব্দটা চলতেছিল, তারপরে আমরা ওই জায়গা থেকে আইসা পড়ছি। আচ্ছা। মানে আপনারা যতক্ষণ ওখানে ছিলেন ওই কান্নার শব্দটা একটু হলেও ছিল? ছিল, কিন্তু আগের মতো এত প্রখর ছিল না। জি না। Okay. তারপর আপনাদের তো মানে ওই নদীর কিনারায় মানে পাড়ে পৌঁছাতে কোনো সমস্যা হয়নি? জি না, আমরা ওই পাড়ায় পৌঁছানোর পরে যখন আমরা বাসায় যাই তখন আমাদের চেহারা দেখা আর কি বাবুর যে মা ছিল উনি সম্ভবত কিছুটা বুঝতে পারছে। তখন ওই মুহূর্তে উনি বললো যে সবাই গোসল করে তারপরে ঘরে ঢুক। তাও মানে আপনারা কি কখনো জানার চেষ্টা করেছেন বা জেনেছেন কি এই কান্নাটা আসলে মানে কোনো কিছু ঘটনা আছে কি? মানে কোনো ঘটনার উপরে বেস করে কি এটা শুরু হয়েছে নাকি সবসময় এমন ছিল? অতটুকু জানার চেষ্টা করছি, আর ওর মাঠ থেকে আমরা যতটুকু জানতে পেরেছি সেটা হলো গিয়ে যে এক লোক মাছ ধরতে গেছে, তার 2 মেয়ের সাথে নিয়ে গেছিল। আচ্ছা। 2 মেয়ের সাথে নিয়ে গেছে, আর উনি বেশি রাত্র করে যায়নি, 10:30, 11:30 এরকম সময় গেছে। ওকে। মাছ ধরতে যাওয়ার পরে গ্রামের লোকের যতটুকু ধারণা যে ডাকাত তাদের মেরে ফেলাইছে, আচ্ছা। কিন্তু তারপরের দিন সকালে 2 মেয়ের আর বাবার লাশ পাইছে। মাই গড। 2 মেয়েও? মানে তাদের বয়সটা কিরকম ছিল? তাদের বয়স একজন নাকি 8-এ পড়তো আর আরেকজন স্কুলে ভর্তি হয়নি। এরকম আচ্ছা, ব্যাপার। আরে, তো এই 3 জনের লাশ পাওয়া যায় এবং তারপর থেকেই কি এখানে এই ধরনের হ্যাঁ, কান্নার এটা শব্দ ওই জায়গার হচ্ছে? আর কি যে জায়গাটার কথা বললাম সেটার ওই জায়গাটার অনেক মানুষ এই ঘটনাটা জানে আর ওই জিনিসটা অনেক মানুষই শুনে।
ওকে, তো এই হচ্ছিল আপনার মূল ঘটনা, যে এটার পেছনের যে কারণটা, এই কান্নার পেছনের যে রহস্যটা। আই থিঙ্ক এটা টাঙ্গাইলের যে এলাকার ঘটনা আপনি বলছেন, সেই এলাকার মানুষ যদি শুনে থাকে তারাই বলতে পারবে যে আসলে কতটুকু ঘটনাটা ঘটছে। এবং মানে ঘটনাটা সেই বাবা আর দুই মেয়ের মৃত্যুর পর থেকেই ঘটছে নাকি আরো আগে থেকেই ঘটছে? না, ওই মৃত্যুর পর থেকেই। মৃত্যুর পরের থেকেই ঘটছে। ওকে, তো আমরা শুনলাম যে এই গল্প দুটো তালহা ভাইয়ের কাছ থেকে। আই থিঙ্ক দ্যাট ইজ এনাফ। আমরা এবার আরো একটা অন্য কারো কাছে অন্য কোনো ধরনের এক্সপিরিয়েন্স Right. নিতে পারি কিনা দেখা যাক। ওকে, তাহলে একজনের তো ঘটনা শোনা হয়ে গেল, বা নিউ এক্সপিরিয়েন্সে যাই। হ্যাঁ, এবার আমরা নিউ এক্সপিরিয়েন্সে যাবো উইথ আ নিউ গাই। আর আমাদের সাথে এখন যে আছে সে তার পরিচয়টা দেবে। আমি মোহাম্মদ নাসিরুল ইসলাম নাসির। ওকে, আমি মোহাম্মদপুরে থাকি আর আমার হোম ডিস্ট্রিক্ট ঠাকুরগাঁ। কি করেন আপনি? আমি বিবিএ করছি আলাস মকবুল ইউনিভার্সিটি কলেজ, আন্ডার অফ ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ প্রফেশনাল কোর্স যেটা। ওকে, সো আপনি আমাদের সাথে যে এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করবেন সেগুলো কি আপনার সাথেই ঘটেছে নাকি আপনি? আমার সাথে ঘটেছে, আমার আম্মুর সাথে ঘটেছে। আচ্ছা, ঠিক কবের ঘটনা আমরা শুনতে যাচ্ছি? আমি যে প্রথম স্টোরিটা শুরু করব সেটা একেবারেই যদি বলি তাহলে 1999 বা 2000-এর দিক থেকেই ঘটতেছিল। আচ্ছা, তাহলে আমরা আর কথা না বাড়াই, আমরা বরং শুরু ঘটনায় চলে যাই। ওকে, আমি একেবারেই যখন ছোট, আমি আমার মায়ের 9 বছর পরের সন্তান, আর আমার বড় বোন মারা যাওয়ার 9 বছর পরে আমি হই। আচ্ছা, এন্ড দেন দেখা যায় যে আসলে আমার আম্মুর এর মধ্যে অনেকগুলো সন্তান নষ্ট হয়ে যায়। তো আমি হওয়ার পরে যেগুলো ঘটে সেগুলো হচ্ছে যে আমাদের বাড়ির পিছনে যেটা, সেখানে প্রতিনিয়ত কান্নার আওয়াজ শোনা যেত। তো আম্মু আমাদের বাড়ির পেছন থেকে? জি জি, এটা কি আপনার জন্মের পর? আমার জন্মের ঠিক 7 দিনের মাথায় আচ্ছা, আমার আম্মুর কাছ থেকে শোনা আর কি। তো দেখা গেছে যে এর পরে যেগুলো হতো সেটা প্রতিনিয়ত কান্নার আওয়াজ শোনা যেত। বেসিক্যালি যেটা হতো যে অমাবস্যা বা পূর্ণিমা যে রাতগুলো থাকে, এই রাতগুলোতে নাকি বেশি এই ধরনের কান্নার আওয়াজগুলো শোনা যেত। এরপরে যেটা হয় সেটা আমার দাদু ছিল, তো যখন এই কান্নাগুলো শোনা যায় প্রচুর পরিমাণে আমাদের ঘরের মধ্যে বাতাস মনে হয় ভেঙে ফেলতেছে, সিডোর আক্রমণ করছে, এরকম একটা অবস্থা। এটা কি শুধু আপনাদের বাসার শুধুমাত্র ভিতরেই হতো? আমাদের বাসার ভিতরেই হতো, মানে নির্দিষ্ট একটা প্লেজের মধ্যে এই বাতাসটা থাকতো। আচ্ছা, এন্ড দেন আম্মু খুবই কান্নাকাটি করে, খুব চিল্লাহাল্লা করে। এরপরে আমার দাদু বের হয়, দাদু বের হয়ে দেখে যে আসলে প্রচুর পরিমাণে বাতাসটা ইয়ে করছে। এরপরে দাদু বের হয়ে প্রস্রাব করে। আর যেহেতু একেবারে অনেক আগের কথা, সেক্ষেত্রে আর বেসিক্যালি গ্রামের দিকে তো টিস্যু খুব একটা ইউজ করে না, ঢিল যেটা মাটির সেটা ইউজ করে। তো আমার দাদু সেটা ইউজ করে ওই যে বাতাসটা ছিল সেটার উপরে ঢিলটা ছুড়ে দেয়। এরপরে পাশে একটা আপনার বাগান ছিল, বাঁশ বাগান যেটা, এটার উপরে গিয়ে মানে সব বাতাসটা গিয়ে মনে হয় যে বাগানটা ভেঙে ফেলবে এমন একটা অবস্থা দাঁড়ায়। আচ্ছা, মানে উনি যে ঢিলটা ছুড়ে দিলেন সেই ঢিলটা উনি আপনি বলছেন বাতাস উদ্দেশ্য করে, জি। তো বাতাস তো আমরা দেখতে পাই না। না উনি মানে actually ওইখানে কিভাবে কোথায় কিছু ছুড়ে মারলেন? ওখানে কিছু যে আবর্জনা থাকে না, আপনার যদি কোনো আবর্জনা থাকে সেই আবর্জনাকে নিয়েই সেটা তো উপরের দিকে উঠে থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটাই। বুঝতে পেরেছি। অনেকটা ছোটখাটো ঘূর্ণির মতো তৈরি ঘূর্ণির হলে মতো, যেরকম হয়। জি, জি। ওকে, তো এটার পরে কি আর কোনো প্রবলেম হয়নি? এই ধরনের? এরপরে যেটা প্রবলেম সেটা হচ্ছে যে একেবারে আপনার যে 99 বা 2000-এর দিকে যে কথাটা বললাম, এরপরে দাদু তখন ইয়ে করছে। এরপরে দিন সকালবেলা কবিরাজ নিয়ে আসা হয়, এনে আম্মুকে বলা যে আপনি খুব ভালো কাজ করছেন যে আপনার সন্তানকে নিয়ে বাইরে বের হননি, যদি বের হতেন তাহলে মেবি ওকে বাঁচানো সম্ভব হতো না। কবিরাজ এই কথা বলে? কবিরাজের কথা বলে। এবং 99-2000-এর দিকে যেটা হলো সেটা হচ্ছে যে আমার চাচার নতুন বিয়ে হয়। এরপরে বিয়ে হওয়ার পরে আমার চাচা তার শ্বশুর বাড়িতে যায়। যাওয়ার সময় রাস্তার মধ্যে একেবারে উলঙ্গ টাইপের একজন মানুষ দেখতে পায়, তারা সাইকেল দিয়ে আসতেছে। আচ্ছা, এটা নিয়ে চাচা এবং চাচি খুবই হাসাহাসি করে রাস্তার মধ্যেই। দেন এরপরে চাচির গর্ভে একটা সন্তান আসে। এরপরে দেখা যায় তো যে চাচি খুবই অসুস্থ থাকতো প্রায়। আচ্ছা, এরপরে চাচিকে যখন বাচ্চাটা হলো তখন দেখা গেল চাচির গায়ে কোনো রকমই দুধ ছিল না। আচ্ছা, ঠিক ওই সময় আমার ছোট ভাইয়ের বয়স 2.5 থেকে 3 বছর, এবং সে মাঝে মাঝে আম্মু দুধ খেত। ওকে, এরপরে একদিন রাত্রেবেলা আমরা খাওয়া করছি, তো ওই সময় যেটা হলো সেটা আম্মু জানালা দিয়ে দেখতে পেলো কেউ একজন দাঁড়ায় আছে। আচ্ছা, এবং জ্যোৎস্না রাত ছিল, আম্মু ওই জ্যোৎস্নার আলোতে দেখতে পাচ্ছে যে বিশ্রী টাইপের একজন লোক দাঁড়ায় আছে। তো এরপরে আম্মু খুব জোরে চিৎকার করে। উনি কি এটা হঠাৎ করেই জানালা খুলে দেখতে পান? না, আমাদের জানালাটা খোলাই ছিল। আচ্ছা, এবং ওই জানালাটা আমরা প্রায় খুলেই রাখতাম। বেসিক্যালি গ্রামে ওই সময় আমাদের বাড়িতে বিদ্যুৎ ছিল না, আচ্ছা আচ্ছা, যার কারণে বাতাসের জন্য খুলে রাখতাম।
ওকে। এরপরে যতটুকু হলো সেটা হচ্ছে যে তখন আমি কিছুটা বুঝতে শিখেছিলাম। এরপরে সেদিন রাত্রে আম্মুকে আমাদের ওদিকে যেটা আসর বলে, এক কথায় ওই খারাপ আত্মাটা যদি কারোর উপর ভর করার আচ্ছা, পরে আচ্ছা। তার কণ্ঠটা কিছুটা চেঞ্জ হয়ে যায়, তার জিহ্বাটা অনেকটা বের করে দেয়। আপনার এরপর আম্মার এই কন্ডিশনটা আপনি নিজের হ্যাঁ, চোখে আমি দেখেছেন? নিজের চোখে দেখেছি, আমি এটা ফেস করেছি একেবারে সম্মুখেই, যে আম্মু তখন এত পরিমাণে কিছুক্ষণের মধ্যেই আম্মু তার জিহ্বাটা প্রায় অর্ধেক হাত বের করে ফেলে। ও মাই গুডনেস, অর্ধেক হাত বলতে আপনি কি বোঝাচ্ছেন? অর্ধেক হাত মানে- বলতে আমি এতটুকু বুঝাচ্ছি, মানে প্রায় প্রায় আপনার 6 ইঞ্চির 6 উপরে। ইঞ্চির মতো। জি। তো তারপর? আমি এটা দেখে প্রচুর ভয় পেয়ে গেছিলাম, ভয় পেয়ে আমি অনেক চিল্লাহাল্লা করেছিলাম। দুঃখের বিষয় হচ্ছে সেদিন আমাদের বাড়িতে কেউ ছিল না, আমার শুধু আপনি আর আপনার মা বাদে? আমি, আমার মা আর আমার ছোট ভাই, আচ্ছা আর ওই যে চাচির বেবি হয়েছে সেই চাচি ছিল। আচ্ছা। দাদিরা গেছে, পাশের বাসায় একটা দাওয়াত ছিল সেখানে গেছে, আর আম্মু যায়নি বেসিক্যালি এদের জন্যই। আর আমি যাইনি বেসিক্যালি, আমি ছোটবেলায় একটু অন্য টাইপের ছিলাম। আমি দেখা যেত যে কোনো ঝাল খেতে পারতাম না, ইভেন ক্লাস 5 পর্যন্ত আমি কখনোই ঝাল খাইনি। আচ্ছা। আমি সবসময় দুধ আর গুড় দিয়ে খাইতাম, তো যার কারণে আমার যাওয়া হয়নি। এরপরে যেটা হলো সেটা আম্মু অর্ধেকটা জিহ্বা বের করে ফেললো, আমি প্রচুর পরিমাণে চিৎকার করতেছিলাম। এর মধ্যে পাশে দিয়ে আমার এক দাদা যাচ্ছিল, আমার বাবার চাচা, সাইকেল নিয়ে। উনি এই চিৎকার শুনে বাসার ভিতরে প্রবেশ করে এবং এই অবস্থা দেখে। উনি কিছুটা হুজুর টাইপের, যার কারণে উনি কিছু ছোড়া পড়ে। এরপরে যেটা করলো সেটা হচ্ছে যে তাকে বলা হলো যে তুমি কেন এই কাজটা করলা, তুমি যে ধরলা কেন ধরলা। সে বললো যে কেন সে ওই মেয়েকে দুধ খাওয়াইলো, ওই বেবিটাকে কেন দুধ খাওয়াইলো। আমি তো ওই বেবিটাকে রাখবো না পৃথিবীতে, কেন এই কাজগুলো সে করলো, দুধটা কেন খাওয়াইলো। এটা কি আপনার মায়ের মুখ থেকে আমার মায়ের মুখ থেকে একেবারে পুরুষের গলা দিয়ে এটা বেরোচ্ছে। এবং মনে তখন হচ্ছে কি তার জিহ্বা এরকম না, বের হয়ে তখন আছে? জিহ্বাটা ভিতরের দিকে চলে গেছে, তখন কথা বলছে আর কি, আচ্ছা একেবারেই পুরুষের গলা দিয়ে। তবে আমার আম্মুর গলাটা একেবারেই খুবই স্লিম বলতে পারেন, একেবারে স্মুথলি কথা বলে উনি। কিন্তু ওই সময় যেভাবে কথা বলছিল ওইটা আনবিলিভেবল ছিল, কোনোভাবে সেটা মানে নারী কণ্ঠ হওয়ার নারী কোনো- কণ্ঠ হওয়ার কোনো সম্ভাবনাই নেই। পসিবিলিটি নেই সেটার। আচ্ছা এরপরে যেটা ঘটলো সেটা হচ্ছে যে ওই দিনের মতো তাকে বিদায় দেওয়া হলো আর কি। এরপরে প্রতিনিয়তই দেখা যেত আমাদের বাড়িতে শব্দ হতো, এই হতো। সেদিনের পরে কি আপনার আম্মুর সাথে এমন ঘটনা ঘটে? হ্যাঁ, আমি আসছি। আচ্ছা এরপরে সপ্তাহখানিক পরে আবার আম্মুকে অ্যাটাক করে সে, হঠাৎ করে দুপুর বেলা, ভর দুপুরে আবার অ্যাটাক করে। আবার তাকে ওই একই কথা বলেছে যে কেন সে দুধ খাওয়াইলো। মানে ওই যে জিনিসটাই আপনার আম্মুকে অ্যাটাক করেছে বা আসর করেছে, সেই জিনিসটার মূল ক্ষোভ হচ্ছে ওই বাচ্চাটার বাচ্চাটার উপরে। অ্যাকচুয়ালি পরবর্তীতে যেটা কবিরাজ বা উনারাই যে বলে, যেটা এই যে আত্মাগুলো যেটা বলে সেটা হচ্ছে ওই যে বিবস্ত্র লোকটাকে আমার চাচি দেখতে পাইছিল এবং দেখে এবং ওনারা হাসাহাসি হাসাহাসি করছিল, এটাই বেসিক্যালি কারণ ছিল। ওকে। আচ্ছা। তারপরে যেটা ঘটলো সেটা হচ্ছে যে আম্মুকে আবার আসর করলো দুপুরবেলা আসর করার পরে যেটা হলো, আম্মু আবার ওই একই রকমের অবস্থা। এরপরে হুজুর আল্লাহ হুজুরকে বললো যে আর নেক্সট টাইম যেন সে দুধ না খাওয়ায়। কিন্তু আমার আম্মুর আসলে এই সন্তানের প্রতি খুবই একটা মায়া মহব্বত, কারণ যেহেতু আমি 9 বছর পরে হওয়া, এবং গ্রামের দিকে যেটা ঘটে যে যাদের সন্তান থাকে না তাদের বেসিক্যালি বিভিন্ন ভাবে ইয়ে করা হয়, অপমান করা হয় বা অপমান করা হয়, ক্রিটিসাইজ right. করা হয়। তো দেন আম্মু তো এই যে সন্তানের প্রতি ভালোবাসাটা অনেক বেশি ছিল, যার কারণে তারপর আম্মু খাওয়াইতো। এরপরে যেটা হলো সেটা এটা হওয়ার পরে আরো কয়েকদিন পরে, সেদিন মতো বিদায় দেওয়ার পরে আরো কয়েকদিন পরে আমার সেই চাচাতো বোনটা মারা যায়, বেবিটা মারা যায়। আচ্ছা হঠাৎ করেই না হঠাৎ অসুস্থ করে হয়েছে? বলতে বেবিটা কিছুটা অসুস্থ ছিল, আর দেখা যেত যে এই যে দুধ পাইতো না ঠিক মতো, তারপরে আম্মুর বুকেও কিছুটা দুধ শুকায় গেল। আচ্ছা এরপরে হঠাৎ করে এই বেবিটা 2 দিন আগে একবারে পুরো শরীর হলুদ হয়ে যায়। ডাক্তার দেখানো হয়, ডাক্তার জন্ডিসের কোনো প্রবাবিলিটি এর মধ্যে পায় না। আচ্ছা এরপরে মারা যাওয়ার পরে বেবিটাকে প্রতিনিয়তই আম্মু বা চাচি ফেস করতো যে কেউ তাদের পিছনে হাঁটছে, কেউ যখন আম্মু বা চাচি বাড়ি থেকে বের হতো রাত্রেবেলা তখন দেখা যেত কেউ তাদের পিছনে হাঁটছে, এটা কি বেবির মৃত্যুর পর? বেবির মৃত্যুর পরে, আচ্ছা কিন্তু কেউ তাদের পিছনে থাকতো না। এরপরে যেটা হলো যে চাচি তখন আর কোনো বাচ্চা টিকতেছিল না, গর্ভে আসার পরে 2-3 মাস বা 4 মাসের মধ্যে সে বেবিটা নষ্ট হয়ে যেত। এরপরে যেটা হলো যে হুজুররা বললো যে এই যে খারাপ আত্মাটা একে একটা স্থান করে দিতে হবে, দ্যাটস মিন আমাদের ওইদিকে থান বলা হয়। এই স্থানটা করে দিলে কিন্তু, ওই বাচ্চাটা মারা যাওয়ার পর আপনার মায়ের উপর কি আর ভর করেছিল? না, আমার মায়ের উপর আর ভর করেনি, কিন্তু এই যে ঘটনাগুলো ঘটতেছিল আর কি প্রতিনিয়তই। আচ্ছা এরপরে তাকে থান করে দেওয়া হয় আমাদের বাড়ি থেকে একটু দূরে, সেখানে একটা বাঁশবাগান আছে এবং বাঁশবাগানে কেউ কখনো যায় না, ওইখানে তাকে একটা থান করে দেওয়া হয়, একেবারে খুব ভালো করে পাকা করে ঘর তুলে দেওয়া হয়। আচ্ছা
এরপরে যেটা হলো যে আপনার তারপর একটা বেবি হলো, এই বেবিটাও এই একই রকম অবস্থা, সে মাঝখানে হলুদ হয়ে যায় আবার ভালো হয়ে যায়, কিন্তু যার জন্ডিসের কোনো সম্ভাবনা ডাক্তার দেখাইতে পারে না আচ্ছা। যে জন্ডিস হয়েছে কি হয়নি এরকম ধরনের। কিন্তু ঠিক ওই আগের বাচ্চাটা ওই আগের বেবিটার হলুদ মতোই রূপ ধারণ হলুদ হয়ে করছে সে। যেত সেও। এরপরে যেটা হলো সেটা আমাদেরকে কবিরাজরা বুদ্ধি দিল যে আপনারা তাহলে এক কাজ করেন, এই বেবিটা 6 বছর বয়স না হওয়া পর্যন্ত বেবিটাকে খুব বেশি বাইরে রাখবেন না, আর বাইরে যদি নিয়ে যান তাহলে কিছু তাবিজ তারা করে দিল, এই তাবিজ গুলো গলা দিয়ে নিয়ে যেতে হবে, আর আপনাদের বাড়িটাকে চারিদিকে বন্ধ করে দিতে হবে। ওকে, তারপরে কি করা হলো? তারপরে আপনার সেদিন মেবি পূর্ণিমা ছিল, খুব জ্যোৎস্না ছিল রাত্রেবেলা, সেদিন হুজুররা আসলো, তারপরে কিছু তারা উপকরণ নিয়ে আসলো, আমাদের বাড়ির 4 কোণায় 4টা ইয়ে করলো, বোতল মাটির ভিতরে পুঁতে ফেললো, আচ্ছা। এরপরে মিডিলে 2টা পুতলো, টোটালি 6টা বোতল পুঁতছিল। এর পরবর্তীতে আর এ ধরনের প্রবলেম গুলো তারা বেসিক্যালি ফেস করেনি, সবারই হাতে একটা করে তাবিজ ছিল, এরপরে খুব একটা বেশি এটা ফেস করা হয়নি। আর বাচ্চাটারও তেমন কোনো ইয়ে হয়নি, সে এখন মোটামুটি বড়ই হয়ে গেছে, ক্লাস 3-4 মেবি পড়ছে। ওকে, আচ্ছা, আপনি মাঝখানে একটা অংশে আমি আপনাকে জিজ্ঞেস করার পর আপনি বলছিলেন যে মূলত সমস্যা ছিল ওই জায়গাটায় যে সেই উলঙ্গ লোকটি, তাকে নিয়ে যখন হাসাহাসি করা হয় এই ধরনের একটা কারণেই সম্পূর্ণ ব্যাপারটা ঘটে। তো আমি এটা জানতে চাচ্ছিলাম যে এই কারণে যেটা হয় এটা আপনারা কিভাবে জানলেন? এটা ওই যে যারা আসর করেছিল, যে জিনগুলো বা খারাপ আত্মাগুলো ভর করেছিল, তাদেরকে জিজ্ঞাসা করার এক মুহূর্তে তারা বলে যে আমরা যেভাবে রাস্তাঘাটে চলি না কেন সেটা আমাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার, এটা নিয়ে তারা কেন হাসাহাসি করলো। ওই সময় চাচির নতুন বিয়ে হয়েছিল, বিয়ে হওয়ার কিছুদিন পরে গেছিল ওই দিক দিয়ে, আর চাচির বাবুর বাড়িতেই যাচ্ছিল, এবং চাচিদের ওই দিকে ওই স্থানটা ছিল, এবং স্পষ্টভাবে সে বলতেছে যে এই মেয়ে তো জানে যে আমরা এখানে স্থানে থাকি, তাহলে কেন সে ওই স্থানের সামনে আমাকে দেখে হাসাহাসিটা করলো। বেসিক্যালি এটাই কজ ছিল। পরবর্তীতে হুজুররা বলে যে আসলে ওই যে হাসিটা ছিল এটাই বেসিক্যালি এর কারণ ছিল। ওকে, দেন কিন্তু শুনলাম একটা এক্সপেরিয়েন্স, আমরা মানে অদ্ভুত একটা এক্সপেরিয়েন্স, আসলে মানে দুজন মায়ের মধ্যে একটা অদ্ভুত কেমিস্ট্রির সৃষ্টি, সেখানে একটা বাচ্চার সম্পর্ক কিভাবে যেন জড়িয়ে গেল, কিন্তু টোটাল আনফরচুনেটলি বাচ্চাটা শেষ পর্যন্ত মারাই গেল, সার্ভাইভই করতে পারলো না। সেটাই আমাদেরকে আসলে এই সময়গুলোতে বারবার কিন্তু আসছে ডরে। এই অবস্থানটা খেয়াল করেছিস, বাচ্চা রিলেটেড ব্যাপারগুলো, প্রেগন্যান্সি রিলেটেড ব্যাপারগুলো, তার মানে এটা অ্যাটলিস্ট আমরা ধরে নিতে পারি যে ট্রেডিশনালি বা কালচারালি বা পুরনো কথা অনুযায়ী কিছু কিছু জিনিস আসলে আমাদের মানা উচিত। যাই হোক, সেটাতে না যাই, বরং আমরা নাসির ভাইয়ের গল্পে চলে যাই। আমরা নাসির ভাই, এছাড়া আর কি এক্সপেরিয়েন্স আপনি? এছাড়া এক্সপেরিয়েন্স বলতে আমি 2008 সালের দিকে আমার লাইফ ট্র্যাজেডি বলতে পারেন, ইটস নট অনলি এক্সপেরিয়েন্স। সেটা হচ্ছে আমাদের স্কুলের পিকনিক ছিল, তো যে কোনো কারণে আমি যেতে পারিনি। তারপরে যেটা হলো যে আমাদের গাছে প্রচুর পরিমাণে বড়ই ধরতো, বড়ই গাছ, সেটা মেবি ফেব্রুয়ারি মাসের দিকে, 2008 সালে ফেব্রুয়ারিতে। এরপরে বড়ই ধরার কারণে আমার দাদি খুবই রিকোয়েস্ট করতেছিলাম ফুফাতো বোনের বাসায় কিছু বড়ই দিয়ে আসার জন্য। তো ওই সময় বেসিক্যালি আমি সাইকেল নতুন চালানো শিখি, মানে আমি কখনোই আব্বু আম্মু এই যে আদরের ছেলে থাকার কারণে আমাকে কখনো এই জিনিসগুলোতে ইনভলভ হতে দিত না। একাই কখনো আমাকে রাস্তা পারাপার হতে দিত না। আমার আম্মু আমাকে ক্লাস 5 পর্যন্ত, যদিও গ্রামে পড়ি, প্রতিদিন স্কুল ছুটি হওয়ার সময় আমাকে নিয়ে আসতো, যখন স্কুলে যেতাম তখন আমাকে দিয়ে আসতো। স্কুলটা খুব দূরে ছিল না, আমার বাড়ি থেকে সর্বোচ্চ 8 মিনিট হেঁটে গেলে। তো যেটা হলো সেটা আমি যাচ্ছিলাম রাস্তার মধ্যে, আনফরচুনেটলি আমার খুবই প্রসাবের চাপ আসে, আমি যদিও বাড়ি থেকে প্রসাব করেই বের হয়ে গেছিলাম। তো সাইকেলটা ব্রেক করে আমি এক জায়গায় প্রসাব করার জন্য বসি, তো ওই রাস্তাটাতে নতুন মাটি দেওয়া হয়েছিল, মানে রাস্তাটা মেরামত করা হচ্ছিল, গ্রামের কাঁচা রাস্তা। তো আমি প্রসাব করে উঠার সময় কেন যেন আমার মাথাটা একটু চক্কর দিয়ে উঠলো, আমি মনে হচ্ছিল যে পড়ে যাব, বাট আমি নিজেকে কন্ট্রোল করে আবার নিচে উপরের দিকে কিন্তু উঠেই গেছি প্রায়। এর মধ্যে আমার পায়ের নিচ থেকে একটা মাটি সরে গেল, একটা ঢিল ছিল সেটা সরে গেল, এবং আমি ওইখান থেকে পড়ে গেলাম। মেবি সর্বোচ্চ উঁচু হলে ওটা 2 থেকে 3 ফিট উঁচু হতে পারে, যে জায়গাটা থেকে পড়ে গেছিলাম। এরপরে পড়ে যাওয়ার পরে আমি সেখান থেকে উঠে দাঁড়ালাম, দাঁড়ানোর পরে আমি আবার সেই সাইকেল নিয়ে চলে গেলাম আমার ফুফাতো বোনের বাসায়। ফুফাতো বোনের বাসায় যাওয়ার পরে যেটা হলো, আমি আর সাইকেল থেকে নামতে পারতেছিলাম না, মানে এখানে আমি হাত ঝাঁকি টাকি দিয়ে এক কথায় যে আমি পড়ে গেছি, আমার কত ব্যথা পেয়েছি কিনা এটা আসলে বোঝার চেষ্টা করছিলাম, বাট আমি তখনও পর্যন্ত বুঝতে পারিনি আমার হাতটা ভেঙে গেছে। এরপরে যখন আমি ওদের ওখানে গেলাম,
যাওয়ার পরে যেটা হলো সেটা আমি সাইকেল থেকে নামতে পারতেছিলাম না, তারপরে অনেক কষ্টে সাইকেল থেকে নামলাম ফুফাতো বোনের হেল্পে। আচ্ছা। এরপরে সেখান থেকে নেমে আপুকে বললাম যে আপু আমার হাতটা দেখো তো, মেবি ভেঙে গেছে। তারপরে আপু দেখলো যে ঠিকই ভেঙে গেছে। এরপরে ওকে বড়িগুলো দিয়ে আপু সহ আমাদের বাসায় আসলাম। এবং যেহেতু গ্রামের দিকে, সেক্ষেত্রে আপনার ডাক্তারের কিছুটা ভয় পায় যে অনেকদিন বেড রেস্টে থাকতে হয়। তারপরে অনেকে দেখা গেছে যে খুব একটা এটা ফিডব্যাক আসে না। তো গ্রামের দিকে যেটা বিশ্বাস করে যে কবিরাজের কাছে নিয়ে যাওয়া, কবিরাজের কাছে ডিম বা অন্যান্য উপকরণ দিয়ে কোথায় কবিরাজটা যেভাবে হাত বেঁধে দেয়, যেটা প্লাস্টার নরমালি আমরা বলে থাকি সায়েন্সের ভাষায়। আচ্ছা। তো এরপরে যেটা হলো যে আমার ওখানে প্লাস্টার করা হলো কবিরাজকে দ্বারা। এরপরে আমি চলে আসলাম বাড়িতে। আমার কিন্তু হাতটা আজকে পর্যন্ত এই জায়গায় আসে না, হাতটা এখনো পর্যন্ত ভাঙাই, মানে ঠিক হয়েছে কিন্তু কাজ করতে পারি এভরিথিং, বাট আমার এই যে এইরকম করতে পারি না, আমি এই হাতটাকে এই জায়গায় লাগাইতে পারি না বাহুর সাথে। তো আমি যখন ওখান থেকে ডাক কবিরাজের ওখান থেকে চলে আসলাম, তখন আমি বাড়ির বাইরে যদি বের হতাম তাহলে আমার হাতটা প্রচুর পরিমাণে ব্যথা হতো। যখন ওই ডাক্তারের এখানে বড়ই গাছের দিকে যেতাম তখন প্রচুর পরিমাণে ব্যথা করতো। বড়ই গাছের দিকে গেলে ব্যথা করতো? বাড়ির ভিতরে গেলে আর ব্যথা করতো না, কিন্তু বড়ই গাছের ভিতরে গিয়ে ব্যথাটা করতো। নর্মালি যেটা হতো সেটা আমাদের বাড়িটা, ওই যে আমার বোনটা মারা যাওয়ার পরে যেটা আমরা বাড়িটাকে বন্ধ করে নিলাম, বা যেন ওই খারাপ আত্মাগুলো ভিতরে ঢুকতে না পারে এরকম একটা ব্যবস্থা করা হলো। ডর মানে ভয়। হন্টেড বাই প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। বোনটা মারা যাওয়ার পরে যেটা আমরা বাড়িটাকে বন্ধ করে নিলাম, বা যেন ওই খারাপ আত্মাগুলো ভিতরে ঢুকতে না পারে এরকম একটা ব্যবস্থা করা হলো। বড়ই গাছটা কি এই বন্ধ আমাদের করার বন্ধ এরিয়ার করার বাইরে বাইরে ছিল? ওই এরিয়ার বাইরে ছিল। ওকে। তো আমি ওখানে যখন যেতাম তখন প্রচুর পরিমাণে ব্যথা হতো। এরপরে হাতটা ব্যান্ডেজটা খোলার পরে আমি গেলাম আমার এক খালার বাসায় ঘুরতে। সেদিন রাত্রেবেলা আমাকে স্বপ্নে দেখানো হয় যে তুমি তো বেঁচে গেছো, আমরা মেরে ফেলতে চাইছিলাম, এটা থেকে তুমি টোটালি বেঁচে গেছো, তোমার কপালটা অনেক ভালো। মানে স্বপ্নে এই জিনিসগুলো দেখতেছে, আমাকে কেউ একজন এসে বলতেছে। আচ্ছা। তো এরপরে আমি আর ওখানে খুব বেশি স্টে করিনি, 2-3 দিনের মধ্যে ওখান থেকে চলে আসি। বাড়িতে আসার পরে সেদিন রাত মেবি 9টা থেকে 9:30 হবে, আমি বাড়ি থেকে বের হয়েছি ওই বড়ই গাছের ঠিক নিচেই গেছে। ওখানে গিয়ে আসলে আমি লাইফে এরকম কোন জিনিস দেখবো যেটা বিশ্বাস করতে পারিনি। আমি অনেকের এই কথাগুলোকে মজা হিসেবে নিতাম, বাট আমি মনে করি যে এই জিনিসগুলো আছে, এবং যেহেতু আল্লাহ তাআলা বলে দিয়েছে জিন এবং ইনসান বলতে কিছু আছে, সেক্ষেত্রে আমি এটাকে এখন বিশ্বাস করি। যে আমি যাওয়ার পরে দেখি যে একটা মানুষ, সে মেবি 6 ফিটের উপরে, তারও বেশি হতে পারে, ধরেন যে একটা ইলেকট্রিক পিলার যতটা লম্বা হয়ে থাকে ঠিক ওই টাইপের হবে। তো তার টোটালি ছিল সাদা একটা ড্রেস পরা, এবং আমি যখন বড়ই গাছটা ঠিক নিকটে চলে যাই, গাছটাতে দাঁড়াই গাছের নিচে, তখন দেখি সে আমার দিকে আগাচ্ছে, আস্তে আস্তে সে আমার দিকে আগাচ্ছে, আমি পিছনের দিকে পিছাচ্ছি। এটা কি আপনি স্বপ্ন দেখছেন? না, এটা বাস্তবে 9:30 কিংবা 9টার দিকে। ওকে। ওই সময় আমাদের ওই বড়ই গাছের নিচে জেনারেলি কেউ যায় না, ওটা বাড়ি থেকে কিছুটা ব্যাক সাইডে। এরপরে যেটা হলো যে ওই লোক আমাকে মনে হচ্ছে যে আমার উপরে পাড়া দিবে, সে এমন একটা অবস্থা। তো আমি খুব জোরে একটা চিৎকার দেই, চিৎকার দিয়ে আমি দৌড় দেই একটা। তো মনে হয় যে আমাকে কেউ যেন একটা ধাক্কাও দিল, আমি পড়ে গেলাম, পড়ে গিয়ে হাতে ব্যথা পাইছিলাম, এবং আমি ওই যে পড়ে গেছিলাম সেটা আমাদের বাউন্ডারি লাইনের ভিতরে চলে আসছিলাম আমি ওই দৌড়টা দেওয়ার পর। এরপরে আমার প্রচুর পরিমাণে জ্বর হয়, কয়েকদিন থেকে জ্বর ছাড়তেছে না, ওষুধ খাইয়ে করি। তারপরে আবার সেই কবিরাজকে ডাকা হলো, এই কবিরাজ আবার করলো। তখন সে বলতেছে যে এই ছেলেটা যে জায়গায় প্রস্রাব করছিল ওই জায়গায় আমি বসে বসে বাতাস খাচ্ছিলাম গরমে থাকার কারণে। যখন আপনি সাইকেল চালিয়ে আসার সময়? হ্যাঁ, আমি ওখানে কিছুটা বাতাস খাচ্ছিলাম, কিন্তু ও একেবারে ভদ্রপুর বেলা ওই জায়গায় প্রস্রাব করে কেন প্রস্রাব করলো? আচ্ছা। তো এরপরে ওই হুজুর বললো যে ও তো ছেলে মানুষ, একেবারে কম বয়স, ওকে মাফ করে দেওয়া যায় না। ওর পরে সে বললো যে ঠিক আছে মাফ করে দিতে পারি এক শর্তে। শর্তটা ছিল এরকম যে তাকে 5 কেজি মিষ্টি খাওয়াইতে হবে, আর 2টা মুরগি মসজিদে দিয়ে দিতে হবে। মানে মসজিদ বলতে যে আপনার গুলো থাকে, মাজার গুলো যে থাকে, সেগুলোতে দিয়ে দিতে হবে। এরপরে আমার আম্মু সেটা করে, এন্ড দেন এখন আসলে আমার তেমন একটা সমস্যা হয়নি, আর এখন আপনি মোটামুটি আমি ভালো আছি। তো ওকে নাসির ভাই, আপনার কাছে আমরা 2টো এক্সপিরিয়েন্স আপনার শুনলাম, এবং একটাতে তো আপনার নিজের ইনজুরি ঘটে গেছে,
এবং যেটার কারণ আসলে শেষ পর্যায়ে এসে আপনি বুঝতে পেরেছেন যে আপনার কোনো একটা ভুলের জন্যই এই ঘটনাটা ঘটানো হয়েছে। তো যাই হোক, শেষ পর্যন্ত আপনি এখন সেফ আছেন, এটাই হচ্ছে সবচেয়ে ভালো খবর, এবং সেফ থাকেন সেটাই আমরা চাই। এবং সেই সঙ্গে ডট যারা শুনছে তারাও যেন এই ধরনের ঘটনা থেকে সেফ থাকে, এটাও আমরা প্রত্যাশা করি। তো অনেক ধন্যবাদ নাসির ভাই আমাদের এই জার্নিতে এসে আপনার এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করার জন্য। আপনাকেও ধন্যবাদ। ওকে, এক এক করে তো সমস্ত ঘটনা শোনা শেষ হয়ে গেল, এবং এবার হচ্ছে আমাদের পালা। আপনারা এতক্ষণ আমাদেরকে শুনিয়েছেন, এবার আমরা আপনাদেরকে শোনাবো কেন আপনাদেরকে এখানে নিয়ে এসেছি। যদিও শীতে আমাদের সবারই একটু কষ্ট হয়েছে এবং হচ্ছে, এবং সবচেয়ে বড় কথা রেহান, একটা বিষয় খেয়াল করেছিস, আজকে কিন্তু আমরা এই বাড়িটা সম্পর্কে এখনো অবধি তেমন কোনো হিন্টসই দেইনি। না, আমরা আসলেই তেমন কোনো শুধু লোকেশনটা একটু বলেছি, আসলে কিরকম বাড়ি, কিরকম ঘটনার কোনো আভাস কিন্তু কেউ পায় নাই। রাইট, আসলে কি হয় হন্টেড প্লেসের ক্ষেত্রে আমরা যখন খুঁজতে থাকি অনেক খুঁজতে আমি আর সুমন দুজনেই একটা জিনিস পেয়েছি, যে কিছু হন্টেড প্লেস থাকে ইটস নোন বাই অলমোস্ট এভরিওয়ান, যেটা সবাই চেনে, সবাই জানে, এলাকার মানুষ বোঝে। আর কিছু হন্টেড প্লেস থাকে যেটা খুব পার্সোনালি, খুব পারিবারিক ভাবে বা খুবই সূক্ষ্মভাবে কিছু মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকে। আসলে এটা ছড়াতে দিচ্ছে না, এবং এই বাড়িটার যে লোকেশনটা, এটা হচ্ছে জানি না দেখলে কেউ কোনো কিছু অনুভব করবে কিনা, কিন্তু এই হাইওয়ের পাশ দিয়ে এর আগেও আমি অনেকবার গিয়েছি, কিন্তু কখনোই মনে হয় নাই আমি এখানে নামবো এবং এই বাড়িটাতে যাব, আর এই বাড়িতে কোনো কিছু থাকতেও পারে। এক্স্যাক্টলি, এটা মনে হয় কেউই চিন্তা করতে পারেননি। তারপরেও এই বাসাটাতে আসার রিজন সেটা একটু আগে বলছিলাম, যে এটা কিন্তু পার্সোনালি একটা হন্টেড প্লেস, আমরা এটাকে বলতে পারি। আমাদেরকে যিনি ফোন করে এই স্পটটার কথা জানিয়েছেন এবং আসতে আমন্ত্রণ জানিয়েছেন, শি ইজ আ 61-year-old woman, 61 বছর বয়সের একজন মহিলা। তিনি অন এয়ারে তো কেন, কোনোভাবেই রেডিওর সাথে। অনেকের মনে একটা প্রশ্ন জাগতে পারে, 61 বছরের মহিলা ফোন করে বলেছে, কিন্তু বিষয়টা হচ্ছে উনি সরাসরি ফোন করে বলেনি, উনারই কাছের খুব পরিচিত বিশ্বস্ত একজন আত্মীয়কে দিয়ে ফোন করিয়েছেন, এবং উনি মূলত আমাদের সাথে যোগাযোগটা রেখেছেন। তবে আমরা এই জন্য বলি যে পুরো ঘটনাটা কিন্তু এই মহিলার ইন্টারেস্টেই ঘটেছে, ওনার সাথেই ঘটেছে, ওনার বাড়িতেই ঘটেছে, এবং আমরা আজকে ওনার বাড়িতেই আছি। দ্যাট ইজ দ্য টুইস্ট অফ দ্য স্টোরি। আমরা আজকে সেই বাড়িতেই আছি যে বাড়িতে ওনার সাথে ঘটনাটা ঘটেছে, এন্ড দ্যাটস নট ফর জাস্ট 1 day or 2 day, অনেক দিন ধরেই ওনার সাথে এবং ঘটনাটা ঘটেছে। আরো একটা বিষয় হচ্ছে যে আমরা উনি যখন আমাদেরকে আমন্ত্রণটা এখানে জানিয়েছিল, আসলে এখানে উনি ডট ধারণ করার জন্য আমন্ত্রণ জানায়নি, জাস্ট আমাকে আর রেহানকে এসে দেখতে বলেছিল যে মাঝে মাঝে আপনারা অনেকেই প্রশ্ন করেন না এই ধরনের জিনিসের এক্সিস্টেন্স আছে কিনা, সো এটা যেন আমরা একটু এসে দেখে যাই, এটাই বলেছিল। কিন্তু আমরা যা কোনোভাবে বুঝিয়ে সুঝিয়ে আমরা সেটাই আসলে সবাইকে নিয়ে আসার চেষ্টা করেছি। ওয়েল, আমার মনে হয় এনাফ অফ ওয়েটিং, অনেকক্ষণ ওয়েট করেছে আমাদের লিসনাররা এবং অতিথিরাও। আমরা এবার বলেই দিই যে আমরা আজকে কেন এই বাড়িটাতে আসি। তো ঘটনাটা অনেকটা এরকম যে যিনি আমাদের কাছে ফোন দিয়েছেন উনি সম্পূর্ণ একা থাকেন। একা থাকলেও একেবারে একা তো আর মানুষ থাকতে পারে না। উনি সাবলেটে বাসা ভাড়া দিয়ে থাকেন। ওনার এই বাসাটাই, যে রুমে আমরা আছি এই রুমটাই মোস্ট অফ দ্য টাইম সাবলেট হতো, এখন আর হয় না। তো এই বাসাটায় এখানেই আরেকজন মহিলা সাবলেট নেয় এই রুমটা। মহিলাটার নাম আমরা বলছি না, তবে মহিলাটার কথা অনুযায়ী সে পাশেরই কোনো গ্রাম থেকে এসেছিল। একটু বিতাড়িত ছিল মহিলাটা, শি ওয়াজ ডিভোর্সড, মানে তাকে তালাক দেওয়া হয়েছিল, গ্রামের লোকজন রাখবে না এই ধরনের কোনো ব্যাপার ছিল হয়তো। তো এই কারণে সে চলে এসে এখানে থাকতো, এখানে ছোটখাটো কিছু কাজ করত এবং এখানেই লাইফ লিড করত। সমস্যা হচ্ছে যে মহিলাটা ওই গ্রাম থেকে বের করে দেওয়ার একটা রিজন ছিল এরকম যে মহিলার একটা মিসক্যারেজ হয় এবং সবার ধারণা হয় যে তার পেটের ভেতরের বাচ্চাটা এই মহিলাটা নিজেই মেরে ফেলেছে, মহিলাটা শয়তান, এই ধরনের উদ্ভট কথাবার্তার ব্যাপার ছিল। এই পর্যায়ে মহিলাটা যখন তাকে বের করে দেওয়া হয় তারপর থেকে সেই বাসাটা এসে থাকা শুরু করে। এবং মেইন ব্যাপারটা হচ্ছে আমাদেরকে আজকে যিনি ডেকেছেন সেদিন থেকেই কিন্তু উনি প্রতি রাতেই অলমোস্ট একটা বাচ্চার কান্না কিংবা হাসি কিংবা কথা শুনতে পেত এই রুম থেকে। এবং যখন কিন্তু উনি এসেছিল কোনো ধরনের কোনো বাচ্চা তো ছিল না, শি ওয়াজ ওয়ান সিঙ্গেল ওমেন ছিল। সো এর পরবর্তীতেই আসলে একটা এমন ঘটনা ঘটে যার ফলশ্রুতিতে ওরা হচ্ছে পরবর্তীতে বাসা ভাড়া দিবে তো দূরে থাক, উনি নিজেরাই
থাকতে পারবে কিনা সন্দেহের মধ্যে পড়ে গিয়েছিল। সেটাই ঘটনাটা ঘটে 3 বছর পরে। এই ঘটনাটা তো প্রায়ই ঘটছিল, উনি প্রায়ই এরকম বাচ্চার কথা, কান্না বা হঠাৎ করে শব্দ করে ওঠা বা দুষ্টুমি করে হেসে দেয়া এই ধরনের শব্দ শুনতে পেতেন এবং তিনি নিজে যথেষ্টভাবে ইগনোর করতেন। উনি ভাবতেন, মনে মনে ভাবতেন যে যেহেতু মহিলাটার নিজের বাচ্চা মারা গেছে এভাবে, হয়তো মহিলাটা নিজের অজান্তেই নিজেই মুখ দিয়ে এই ধরনের শব্দ করে এবং নিজেকে বোঝায় যে তার একটা বাচ্চা আছে, সে অতটা একা না। এক ধরনের পাগলামিও বলতে পারি আমরা এটাকে। এভাবে শোকের মাধ্যমে মানুষ অনেক সময় হয় এরকম, এবং আমাদেরকে যিনি কল দিয়েছেন তিনিও এমনটাই ভেবেছিলেন। কিন্তু ঘটনাটা ঘটে এই কিছুদিন আগে, মহিলাটির মৃত্যুর পর। যেই মেয়েটির কথা আমরা বলছিলাম এখানে, সে যেই সিঙ্গেল মহিলাটি ভাড়া নিয়েছিল, তার মৃত্যুর পর সে মারা গিয়েছে। এটা জানা যায় পরের দিন সকালে, সে হয়তো বা রাতেই মারা গিয়েছিল। মজার ব্যাপার হচ্ছে তার সাথে তো একটা লাশ পাওয়া যায়, তার সাথে 3-3.5 বছর বয়সের একটা বাচ্চার লাশ। এবং আরো আশ্চর্যের বিষয় হচ্ছে এই বাচ্চার লাশটা মানে আশেপাশের 3-4-5 গ্রামের কারো সাথে কোনো ধরনের কোনো লিঙ্ক নেই, কোনো অ্যাটাচমেন্ট নেই। এবং তুই আসল কথাটাই তো বলতেছিস না, বাচ্চাটাকে দেখে মনে হচ্ছে বাচ্চাটা মারা গেছে অনেক আগে, 3-3 বছর আগেই মারা গেছে। মানে শরীরে কিছু নাই, তার চামড়াগুলো কেমন কেমন যেন লেগেছিল এই টাইপের। মানে অনেকটা মমি করে ফেললে যেরকম হয় না, অনেকটা এরকমের মতো হয়ে গেছে। এই ঘটনার পরে তারপরে যেটা হয় সেটা হচ্ছে এখানে পুলিশ পর্যন্ত আসে, এসে চেক করে, অনেক খুঁজেও পাওয়া যায় না। এই মেয়েটার বাসায় মেয়েটার লাশটা নিয়ে যাওয়া হয়, তাদেরকে জিজ্ঞেস করা হয় বাচ্চাটা কার বা কোথা থেকে এসেছে। কেউ জানে না বাচ্চাটা কার, বাচ্চাটা কোথা থেকে এসেছে। বাড়িওয়ালি নিজেও জানেন না যে এরকম একটা বাচ্চা কখন ঢুকেছে ঘরের ভিতরে। কোনোভাবেই বাচ্চাটার কোনো ট্রেস খুঁজে পাওয়া যায়নি। সোজা কথা, আমি ডরে বলছিলাম সবাইকে যে অদ্ভুত মৃত্যুর কিছু কথা আপনাদেরকে বলবো, সেটা নিয়ে ঘাটাতেই এমন একটা ব্যাপার সামনে চলে আসবে, এটা আসলে চিন্তাও করিনি। এই মৃত্যুটারই কোন রকম কোন এক্সপ্লেনেশন কিন্তু নাই শুনুন, কারণ জন্মটা কার, বাচ্চাটা কে, সেটাই আমরা জানি না। এবং এই অদ্ভুত ঘটনাটার জন্যই আর এই অদ্ভুত মৃত্যুর জন্যই আমরা আপনাদেরকে এখানে নিয়ে এসেছি। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই মৃত্যুর পরেও কিন্তু ওনারা মাঝে মাঝে কিছু জিনিসের এক্সিস্টেন্স পাচ্ছে এখান থেকে। সো দ্যাটস ওয়াই এটা হচ্ছে আরো একটা বড় রিজন আমাদের এখানে আসার, যে আমরা অ্যাটলিস্ট কিছু পাই কিনা। কারণ ওই যে বলছিলাম বাচ্চার কথা, বাচ্চার হাসি, বাচ্চার কান্নার শব্দ, সেগুলো কিন্তু শেষ হয়নি, সেগুলো এখনো কন্টিনিউ করছে মাঝে মাঝে। এবং এই কারণেই বোধহয় উনি এখানে আর থাকেন না, আর থাকবেও না। এবং বাসাটারও একটু বর্ণনা আমরা দিতে পারি, যে হয়তো এর আগেও আমরা বলে ফেলছি, বাসাটাও কিন্তু এরকম একটা জায়গায়, মানে বেশ নিরিবিলি একটা জায়গা, ভালো রকম নিরিবিলি। হ্যাঁ, সো এই জায়গার মধ্যে এই ধরনের ঘটনা ঘটলে না আসলে আশেপাশের মানুষ এভাবে টের পাওয়ার কোনো ইয়ে নেই, স্কোপই নেই। এখানে কেউ যদি ভয় পায়, মহিলাটা যিনি আমাদের ফোন করেছেন উনি তো যথেষ্ট বয়স্ক একজন মহিলা, উনি একা একা ভয় পেয়েও তো অনেক কিছু ঘটতে পারে। এই কারণেও মানে ইটস টু লোনলি ম্যান, খুব মানে পার্সোনালাইজড। রাইট। তো যাই হোক, এই হচ্ছিল ঘটনা। এবং আপনারা বুঝতেই পারছেন 61 বছরের একজন মানুষ এখানে আমাদেরকে এতটুকু সুযোগ দিয়েছে, এতেই আমরা যথেষ্ট ধন্য। আর ওনাকে বিরক্ত করে বা ওনার ইচ্ছার বিপরীতে অনেয়ারে আনার কোনো ইচ্ছেই আমাদের নেই। উনি আসলে সোজা কথা একেবারে মানে বয়স্ক মানুষ একটা সময় তো বাচ্চার মতনই হয়ে যায়। উনি ডিরেক্ট আমাদেরকে না 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 আমি পারবো না, আমার ভয় লাগে, এই ধরনের ব্যাপার স্যাপার। সেটাই। সো আজকের মতো আমাদের র্যাপ আপ করতে হবে। তাই তো করতেই হবে। উই আর অলরেডি র্যাপড আপ, শীতে নিজেদেরকে একদম র্যাপ আপ করে নিয়েছি, বাট জার্নি ইজ জার্নি। আর এই জার্নিটা এখন শেষ হচ্ছে, ডাজন্ট ম্যাটার। নেক্সট থার্সডেতে আরেকটা জার্নি নিয়ে আরো কোনো একটা স্থান থেকে থাকবে সুমন আর আমি রেহান, দুজনেই। ডর মানে ভয়, হন্টেড বাই ব্রান্ড মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। গভীর রাত, যারা এখন পর্যন্ত জেগে ডর শুনছিলেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। ডরের 69তম পর্বের এখানেই ইতি টানছি। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে ছিলাম। আমার টিম সুমন, রেহান এবং সাউন্ডের লোবানকে সাথে নিয়ে মোট 5 জন বন্ধুকে সঙ্গে করে আমরা ডরের 69তম পর্ব ধারণ করেছিলাম। আপনারা শুনলেন। প্রিয় শ্রোতা, 70তম পর্বের আগাম আমন্ত্রণ জানিয়ে গভীর এই রাতে যারা এতক্ষণ জেগে আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। যাবার বেলায় সতর্ক করতে চাই, যা আপনি বিশ্বাস করেন না সেটা একান্তই আপনার ব্যক্তিগত, তা জোর করে অন্যের কাছে চাপিয়ে দেয়া কোনো নৈতিক ব্যাপার নয়।
এবং একইভাবে যা আপনার জীবনে ঘটে গেছে কিন্তু অন্য কেউ এর জীবনে ঘটেনি এবং তার জন্য সেটা বিশ্বাস করা দুরূহ হলেও তার কাছে জোর করে বিষয়টিকে বিশ্বাসযোগ্য করাটাও কোনো নৈতিক বিষয় নয়। সুতরাং ডরে প্রচারিত ঘটনাগুলো যারা বলেন এবং যারা শোনেন তাদের প্রতি আমরা যেন পারস্পরিক শ্রদ্ধাবোধটুকু বজায় রাখি। শেষ করছি আজকের মতো। শুভরাত্রি।